আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কেমন আছো? তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি একটু আসল কাজটা করে ফেলি, অর্থাৎ প্রথমে যেটা করা উচিত ভিডিওটা শেয়ার দিয়ে ফেলি। তোমরা যারা আমাদেরকে বিশ্বাস করো তারা আমার কথা শুনতে পারো, অনুরোধটা যে ভিডিওটা শেয়ার দিয়ে ফেলো, একটা মহৎ উদ্যোগের অংশীদার হও। আর যারা বিশ্বাস করো না তারা একটু পরেই শেয়ার না হয় দিও, বাট শেয়ার দিও। কারণ হচ্ছে এটা মনে হয় তোমাকে একটা প্রশ্নও করা হবে কোনো এক সময়ে, কোনো একটা বিশেষ সময়ে, যখন কিছু মানুষ ভালো কোনো কাজ করার চেষ্টা করেছিল, তখন তুমি কি তাদের পাশে দাঁড়িয়েছিলে, নাকি তুমি নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলে? এই আর কি। সো প্রতি বছরই এরকম একটা সময় আসে যখন আমরা প্রত্যেক বছরের অ্যাডমিশন যে পরীক্ষার্থী থাকে তাদের জন্য আমরা কোর্স লঞ্চ করি। তো বাস্তব ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হয়, প্রতি বছরই মনে করি এই বছরই মনে হয় আমার জন্য শেষ, পরের সুযোগটা আর পাবো না। জাস্ট লাইক রমজানের শেষ মুহূর্তে যেমন মনে হয় যে আগামী রমজান আর পাবো কিনা। তো আলহামদুলিল্লাহ এই বছরও পেলাম, অর্থাৎ HSC 25-এর সেবাদানের চেষ্টা করে এখন আল্লাহ আবার সুযোগ দিল আমাদেরকে HSC 26-এর জন্য সেই একই সেবাদানের সুযোগ করার। আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা HSC 26 আছো তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে তোমরা যদি চাও HSC 27 যারা আছো তারাও দেখে রাখতে পারো, কারণ আগামী বছর ঠিক মোটামুটি এরকম সময়ে তোমাদেরও এই কথাগুলো জরুরি হবে। সো এই জন্য আগে থেকে একটু দেখে রাখলে ক্ষতি নেই। তবে আবার তোমরা একটা দুষ্টুমি করো অনেকেই, সেটা হচ্ছে যে বড় ভাইয়াদের কোর্সে ভর্তি হয়ে যাও। এই কাজটা আবার কইরো না। একটু লোভ সংবরণ করতে শেখো। শিখতে চাও, দ্যাটস গ্রেট, দ্যাটস এক্সট্রিমলি কি বলে অ্যাপ্রিসিয়েবল। বাট কথা হচ্ছে তোমার যখন শেখার কথা তখন শিখো, এখন না আর কি। তো আগামীতে মনে হয় তো ওদের কি পরীক্ষা জানো, জুলজি বা বোটানি কিছু একটা। আচ্ছা, সো এখন পরীক্ষার সময় তোমরা অনেকেই হয়তোবা পড়াশোনা নিয়ে ব্যস্ত, ইটস টোটালি ফাইন। কিন্তু যদি কেউ থেকে থাকো এখন অনলাইনে, তাহলে তো খুব ভালো হয় জেনে রাখতে পারলে যে আমরা কি বলতে চাচ্ছি, এবং তোমাদের এই প্রশ্নগুলোই সবার জানার প্রয়োজন হবে কিছুদিন পরেই। সো অনেকে ইনবক্স করো আমাদেরকে, সবার জন্য একবারে বলে দেওয়া আর কি। সো দেখতেই পাচ্ছ আমরা আজকে আসলে ফিজিক্স কোর্স লঞ্চ করতে আসছি। তো আমাদের আলোচ্য বিষয় থাকবে ফিজিক্স, কিন্তু এখানে ওই যে কাবাব মে হাড্ডি, এই যে কাবাব মে হাড্ডি, এই লোকটা হচ্ছে আমি। আমি তো ভাই ফিজিক্সের লোক না, ফিজিক্স পড়াইতেও পারি না, ফিজিক্স বুঝিও না ভালো, তবে ফিজিক্স আমি ভালোবাসি, এটা সত্যি। তো অনেকবার বলেছি আমি ক্লাসে যে ফিজিক্স ভালো করে, আরেকটু আগে থেকে যদি বলি, ম্যাথমেটিক্স যদি ভালো করে না বোঝা যায় তাহলে ফিজিক্স আসলে তেমন একটা আয়ত্ত করা যায় না আমার মতে, খুব ভালো করে রপ্ত করা যায় না। আবার যদি ফিজিক্স ভালো করে রপ্ত করা না যায় তখন দেখা যায় কেমিস্ট্রিতে এসে খুব জল ঘোলা হয় আর কি। তো আমাকে দেওয়ার কারণটা হচ্ছে আমি আজকে উপস্থাপক হিসাবে আছি। আজকে মূলত আমাদের ফিজিক্সের লঞ্চিং হচ্ছে, কেমিস্ট্রির লঞ্চিং কেন হচ্ছে না, কারণ এবছর কেমিস্ট্রির লঞ্চিং করার কিছু নাই। এইটা পুরোপুরি একটা ঘরোয়া অনুষ্ঠান হবে কেমিস্ট্রিতে আমরা বাইরের কাউকে আপাতত আমন্ত্রণ জানাতে পারছি না, শুধুমাত্র যারা আমাদের একাডেমিক স্টুডেন্ট ছিল তাদের জন্যই এবার আয়োজন করা হবে। সো ফিজিক্স সবার জন্য উন্মুক্ত, কারণ ফিজিক্সের একাডেমিক কোর্স আমাদের ছিল না, যেহেতু ছিল না তাহলে যে কেউ আমাদের আমন্ত্রণ পেতেই পারে, স্বাভাবিক ব্যাপার। সো দেখাই যাচ্ছে আমাদের পরিচিত মুখগুলো এই কোর্সে থাকবে আমাদের সাথে। নাইমকে সবাই চেনে, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের চিফ কোচ মনে হয় এখন, সিনিয়র মোস্ট, আচ্ছা মেন্টর বলা হয় এখানে, সরি কোচ তো মনন একাডেমিতে আমরা বলি। সো তারপরে আবার আমাদের ফিজিক্সের সুমিত আছে, HSC 21, রাইট? ওকে। আর আমাদের কিবরিয়া, ও ফিজিক্স অলিম্পিয়াডের সাথে কানেক্টেড। সো সবাই এদেরকে চেনে, নতুন করে চেনানোর কিছু নেই। তবে কিবরিয়া এবং সুমিতের কম ক্লাস মনে হয় আমরা অনলাইনে দিয়েছি, বাট দিয়েছি খুবই সামান্য কিছু ক্লাস। তো ওদের ডেমো ক্লাস দেখার জন্য অবশ্যই তোমরা সুযোগ পাবে, টেনশন করো না, এগুলোই আমরা আস্তে আস্তে খোলাসা করবো আর কি। সো চলো, যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে প্লিজ কমেন্টে জানাও, আমি কিছুক্ষণ পর পর কমেন্ট চেক করবো, সমস্যা নাই। তো প্রথমে আমার কিছু কমন কথাবার্তা থাকে, এটা রাখতে হয়, সেটাই বলে শুরু করছি। সেটা হচ্ছে, দেখো ভাই, এই যে তোমাদের চিরচেনা সমীকরণ, তাই না, তাপগতিবিদ্যার, এই যে এইটাকে তুমি ধরো না, এটা হচ্ছে একটা কিউ, ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস হচ্ছে ডিডাব্লিউ। সো ডিকিউ তো বুঝছো বুয়েট, তো বুয়েটের প্রিপারেশনের জন্য কি লাগে, সেটা ফিজিক্সে বলো, কেমিস্ট্রিতে বলো, ম্যাথে বলো, সব জায়গাতে আমার কথা হচ্ছে একই কাহিনীই লাগে। সেটা হচ্ছে ডিইউ মানে ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশনটা, সেটা তো লাগবেই, সাথে এক্সট্রা কিছু কর্ম সম্পাদন করা লাগবে।
আরও একটু এক্সট্রা কিছু কর্মসম্পাদন করলে তারপরে তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এরটা কাজ হবে। সো এই ইকুয়েশনটা আশা করি বুঝতে পারছো। অ্যান্ড ট্রাস্ট মি, এই ইকুয়েশন যারা বোঝে না, অর্থাৎ কেউ অনেকেই মনে করে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন পুরো সেপারেট একটা মানে ট্র্যাক। নো, নট লাইক দ্যাট। ঢাকা ইউনিভার্সিটির যে প্রিপারেশন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়গুলোর জন্য যে প্রিপারেশন, সেইটারই সেম ট্র্যাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হয়। তবে ভার্সিটি প্রিপারেশনের জন্য যতটুকু ডেপথে যাওয়া দরকার, ইঞ্জিনিয়ারিং এর জন্য ওই একই ট্র্যাকে আরেকটু সামনে যাওয়া দরকার। দ্যাটস ওয়াই আমরা ইকুয়েশনটাকে এইভাবে লিখছি আর কি। ঠিক আছে? তো এই হচ্ছে কথা, আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। আর এখানে আর একটা ব্যাপার একটু মিন করা আছে, একটু ইনভার্টেড লেখা, বুঝে নিও আর কি। ওকে, চলো। সো এইবারও আমাদের ইঞ্জিনিয়ারিং কোর্সের নাম থাকবে হচ্ছে বিপ্লব। তবে গতবার ছিল বিপ্লব 25, এবার বিপ্লব 26। আর যারা ভার্সিটি প্লাস গুচ্ছের জন্য প্রিপারেশন নিবে, ওই কোর্সটার নাম আমরা দিয়েছি হচ্ছে স্বাধীনতা 26। সহজ হিসাব। তো এখন দেখো ভাই, এই যে পিছনে যে কথাটা লেখা, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো, কারণ এই ব্যাপারটা হচ্ছে আসলেই মনন একাডেমির স্পেশালিটি, অ্যান্ড আই এম ভেরি প্রাউড টু প্রেজেন্ট দ্যাট থিং টু দ্য ওয়ার্ল্ড। সেটা হচ্ছে আমরা অনেকেই অনেক কিছু শিখি, কিন্তু শেখার তো বিভিন্ন ডেপথ আছে, রাইট? যে কে কত দূর পর্যন্ত শিখছে। তো সেই ডেপথ অনুযায়ী অনেকের মনে কিছু ভ্রান্ত ধারণা তৈরি হয়, অর্থাৎ জ্ঞানের কতগুলো মোড়ক তৈরি হয়। একটা ভুল ধারণার মধ্যে থাকে যে আমি মনে হয় অনেক কিছু শিখে ফেলছি, ওয়ারাজ প্রকৃত জ্ঞানীর সঠিক যে ধারণাটা থাকে সেটা হচ্ছে যে সে কতটা কম জানে। ধরো তুমি এখন ইন্টারমিডিয়েটে পড়ো, তোমাদেরকে কেমিস্ট্রি আমি পড়িয়েছি। সো তোমরা অনেকেই আমাকে বা বিভিন্ন এরকম অনলাইনে যারা কেমিস্ট্রি পড়ায়, অফলাইনে পড়ায়, তাদের অনেকে এই গোট অফ কেমিস্ট্রি, কিং অফ কেমিস্ট্রি, কিং অফ ফিজিক্স, কুইন অফ ফিজিক্স, কি কি জানি বলো। তো মজার ব্যাপার হচ্ছে এই ইন্টারমিডিয়েটের জ্ঞান প্রচার করতে যে কতটা কিং কুইন হওয়া যায়, এগুলো আসলে খুবই হাস্যকর ব্যাপার, বুঝছো? তো যাই হোক, আমরা অনেকেই এমনভাবে পড়াই তোমাদেরকে, আমরা অনেকেই, কিছু ক্ষেত্রে হয়তো বা আমিও হইতে পারি সেই পাপী, যে ক্ষেত্রে তোমার মধ্যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়, একটা ইগোইস্টিক কনসেপ্ট তৈরি হয়, অ্যাজ ইফ ইউ হ্যাভ অলরেডি নোন এভরিথিং অ্যান্ড ইউ ডোন্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট এনিমোর। হয়ে গেছে, এইটাই সব, এইটাই একেবারে দুনিয়ার সব। বাট তুমি আসলে জানো না যে আমাদের ধারণা, আমাদের জ্ঞান কত বেশি সীমাবদ্ধ। যেমন এই মুহূর্তে আমার মাথায় আসলো, আমি জাস্ট বলে দিচ্ছি, লগারিদমের যে কনসেপ্টটা, তোমরা যে সবাই লগের সূত্র জানো, লগের কোনো একটা অপারেশন চালাইতে পারো বলে মনে করো, কোনো একদিন সময় হইলে অ্যাডমিশন টেস্টের পরে একটু গুগল করেই শিখো যে আমাদের এই কনসেপ্টটা কতটা ভুল আমাদেরকে শেখানো হয়। এবং এইটার খুব ভালো একটা সহজ প্রমাণ, সস্তা প্রমাণ দিয়ে দেওয়া যায়। ওই যে একটা সমীকরণ আছে না গণিতের, কি জানি, সুন্দরতম সমীকরণ না কি বলে না, পাওয়ার আই পাই +1 = 0। ওই সমীকরণটা দিয়ে এটা খুব মানে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যায় যে লগারিদমের যে আইডিয়াটা আমরা শিখি, দ্যাট ইজ ইনকমপ্লিট। আমরা একটা আংশিক ধারণা শিখি আর কি। সো এটা একটা এক্সাম্পল দিলাম, এরকম প্রত্যেকটা কথা ফিজিক্সে বলা যায়, কেমিস্ট্রিতে বলা যায়। সো এখন ব্যাপারটা হচ্ছে, তাহলে তোমার কি সব কিছু একেবারে চূড়ান্ত সীমানায় যেয়ে শেখা উচিত? আমার উত্তর হচ্ছে সেইটাও না। বাট তোমরা যদি রিসেন্ট বছরগুলোর প্রশ্ন ঘাটো, বোর্ডের প্রশ্নই যদি ঘাটো, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন তো বটেই, নাইম সুমিত আরও ভালো বলবে আমার চেয়ে, বিশেষ করে ফিজিক্সে তোমরা কি দেখছো কি পরিমাণে প্যাচ লাগায়, কি পরিমাণে তোমার কনসেপ্টের মধ্যে হাতড়ে মরে স্যাররা, যে আসলে কি তুমি বুঝছো নাকি শর্টকাট ওই ভাইয়ার দেখানো জাদু অ্যাপ্লাই করছো। এই জাদুকরি বিদ্যা অ্যাপ্লাই করে যখন তুমি কোনো কিছু শেখো, তুমি নিজেকে জাদুকর বলে ভাবো যে তোমাকে এক জাদুকর শিখাইছে, তুমি আরও অনেক বড় এক জাদু, তখনই তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণার খোলসটা তৈরি হয়, যে খোলসের ভিতরে আসলে ফাঁপা। ওই যে বলে না, ফাঁপা কলসি বাজে বেশি। তো ব্যাপারটা হচ্ছে সেইটা হয়। এই কথাটাকে কত সুন্দর সামারাইজ করা হয়েছে ইংলিশে, দেখো, দ্য গ্রেটেস্ট এনিমি অফ নলেজ, অর্থাৎ তোমার জ্ঞানের সবচেয়ে বড় শত্রু, জ্ঞান অর্জনের পথে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইগনোরেন্স না, অর্থাৎ তোমার অজ্ঞতাটা না, ইট ইজ দ্য ইলুশন অফ নলেজ। ওই যে একটা ভ্রান্ত ধারণা তৈরি হয় তোমার মধ্যে যে আমি সব শিখি ফেলছি। সো মনন একাডেমিতে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ হয়তো বা এই জিনিসটা করা হয় না। বরং আমি যদি আমার ক্লাসের কথাও বলি, যেহেতু আমি নিজেই কথাটা বলছি, প্রতি অধ্যায়ের অলমোস্ট প্রতি টপিকের শেষেই এমন কিছু জায়গায় তাকে আঘাত দেওয়া হয় স্টুডেন্টকে, যেখানে তাকে হাড়ে হাড়ে টের পাওয়ানো হয় যে আসলে যা শিখছো বাবা, এর বাইরেও বহু কিছু আছে। এই কথাটা বলাটা কেন? এইটা বলা এই কারণেই যে শিক্ষকের মূল দায়িত্বটা কি? তোমাকে আগ্রহী করে তোলা, তোমার মধ্যে ওই আনন্দের স্পৃহাটা দেওয়া, যেন তুমি এই সার্টেন টপিক সম্পর্কে নিজে থেকে আগ্রহী হয়ে আরও অনেক কিছু শেখো।
আরো অনেক কিছু শেখার আগ্রহটা তোমার মধ্যে তৈরি হয়, তোমার মধ্যে বোরডমটা চলে না আসে যে সব শিখে ফেলছি, আমার আর কিছু শেখার বাকি নেই। এরকম যারা মনে করে তারা রিসেন্ট ইয়ারগুলোতে কি পরিমাণে ধরা খাইছে সিনিয়র ভাইয়া আপুদের সাথে কথা বললেই বুঝবা। সো মনন একাডেমি অলওয়েজ ট্রাইজ টু গিভ ইউ দ্যাট প্রপার নলেজ দ্যাট মাইট নট বি অ্যালাইনিং উইথ ইউর বুক অলওয়েজ, বাট বইয়ের যে কাঠখোট্টা ভুল বা অপতথ্যটা আছে সেটা তো দেওয়া হয়ই, যে পরীক্ষা নাম্বার পাওয়ার জন্য কি করবা, বাট ভবিষ্যৎ তো অনেক বড় রে বাবা, জীবন অনেক বড়, সেখানে যে তুমি প্রপারলি নলেজটাকে কিভাবে ইমপ্লিমেন্টেশন করবা সেটার ধারণাও তোমাকে দিয়ে দেওয়া হয়। সো দ্যাটস ওয়াই উই আর সেইং উই আর ভেরি প্রাউড টু প্রেজেন্ট দিস ইজ দ্য স্পেশালিটি অফ মনন একাডেমি অ্যাপার্ট ফ্রম এনি আদার অর্গানাইজেশনস অর ইনস্টিটিউশনস। অলরাইট, সো চলো, অনেক ভারী ভারী কথা মনে হয় বলে ফেললাম। এবার আমাদের ফিজিক্স টিম, আমার পরিচয় করে দেওয়ার কিছু নাই, তারপরেও ফর্মালি একটু বলে দেওয়া, যদি কেউ নতুন থেকে থাকো যে কখনো ভাইয়াদের জানা হয় নাই বা চেনা হয় নাই, আমি আবারও বলছি আমাদের মেইন ফিজিক্সের ইনস্ট্রাক্টর হচ্ছে, মেইন মানে সিনিয়র মোস্ট, এবং অবশ্যই সে লিড দেয় টিমটাকে ভেরি প্রাউডলি, অ্যান্ড আই এম রিয়েলি সো প্রাউড যে এরকম একজন মানুষ আমাদের সাথে এই টিমে আছে। ও হচ্ছে নাইম, হাসনাত মোহাম্মদ নাইম, আইইউটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে এবং তারপরে নিজের ফিজিক্সের প্রতি ভালোবাসার কারণে পুরো নিজের ট্র্যাক চেঞ্জ করে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে। ও করছে মানে আই মিন করা হয়ে গেছে, রাইট? ও নাইস। সো তোমরা কোন ওস্তাদের কাছে পড়ছো দেখো। আর তার চেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ও কিন্তু বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের মেন্টর। সো বুঝতে পারতেছো, ওর ট্রেনিং এর মাধ্যমে, ওর এবং কিবরিয়ার ট্রেনিং এর মাধ্যমে, আরো সাথে টিমে লোক আছে, তাদের ট্রেনিং এর মাধ্যমে বাংলাদেশ কি পরিমাণ সম্মান বিশ্বের বুকে অর্জন করে। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট, ইউ শুড অলসো, অ্যান্ড ইট ইজ রিয়েলি ইউর গুড লাক, মানে অ্যামেজিং। আর তারপরে আমাদের আছে সাথে সুমিত, যে হচ্ছে আগাগোড়াই একজন পদার্থবিদ, ভবিষ্যতে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। মানে এটা আসলে ধরো আমার মতো লোকজনের মতো না, আমি কেমিস্ট্রিতে মাস্টারি করি, আমার কাছে এটা খুব হাস্যকর মনে হয়, ট্রাস্ট মি, কারণ আমি আসলে কেমিস্ট্রির কি জানি, কিছুই জানি না, কারণ কেমিস্ট্রিতে তো আমার অনার্স পড়া ছিল না, তাই না? তো ওরা যারা ফিজিক্সে পিওরলি পড়ছে তাদের কাছ থেকে আসলে পদার্থবিজ্ঞান শেখার ব্যাপারটা কেমন। আর বিশেষ করে ধরো নাইম বা কিবরিয়া, ওরা ও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড সাথে আবার ফিজিক্সের প্রতি প্যাশন, এবং ইনফ্যাক্ট কিবরিয়ারও ইন্টারন্যাশনাল অনেকগুলো অর্জন ছিল নিজের, ও যখন ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিল, ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড বা আরও অনেক কিছু আছে, নাইম এগুলো বলবে একটু পরেই। সো এই হচ্ছে মোটামুটি আমাদের টিম ফিজিক্সের। তারপরে এই ব্যাপারটা ভাই আমি বুঝবো না, এগুলো বোঝানোর জন্য আমার নাইম আর সুমিতকে ডাকতে হবে। সো প্লিজ তোমরা একটু চলে আসো, আমি আর কথা বলতে চাচ্ছি না। নাইম একটু সংক্ষেপে, কিবরিয়া যেহেতু আজকে আমাদের সাথে থাকতে পারছে না, ও একটু অসুস্থ মনে হয়, তো তুমি একটু কিবরিয়া সম্পর্কে বলো আর কি। ওকে, সো আমি কিছুক্ষণ একটু বসি তাহলে। ওকে, বলতেছি। থ্যাংক ইউ। সো আমাদের ফিজিক্স টিমের আমরা তিনজন আমরা বিভিন্ন চ্যাপ্টার কম্বিনেশন, তোমাদের ডিমান্ড অনুযায়ী আমরা ফিজিক্স অধ্যায়গুলো পড়াবো। এমনকি প্রিভিয়াসলি আমরা বিভিন্ন একাডেমিক এবং এন্ড গেমে বা অন্যান্য কোর্সগুলোতে ছিলাম, অনেকেই তোমরা আমাদের ক্লাসগুলো দেখেছো। এমনকি ইউটিউবে আমাদের দুইজনের বেশ কিছু মানে দুইটা প্লে লিস্টের অনেকগুলো ভিডিও আছে, এমনকি সেটা রেগুলারলি আপলোড হবে। সো সেই হচ্ছে সুমিতের হচ্ছে সেই তরঙ্গ প্লেলিস্ট, যেটা তোমরা অনেক বেশি পছন্দ করছো, আর আমার পর্যায়বৃত্ত গতির প্লেলিস্টে হচ্ছে চলতেছে। সো রেগুলারলি সেটা আপলোড হবে, দুইজনের প্লেলিস্টই তোমরা সম্পূর্ণটা দেখতে পারবা। সো আর কিবরিয়ার কথা আর না বলি, কিবরিয়ার কথা বললে আসলে গল্পই বেশি হয়ে যাবে। কিবরিয়া একই সাথে অসুস্থ, প্লাস হচ্ছে আগামীকালকে তার পরীক্ষা, সো আজকে আসতে পারে নাই। আর তো চলো আমরা আমাদের এই ফিজিক্স অ্যাডমিশন, আমাদের যে জার্নিটা আমরা স্টার্ট করব, সেই জার্নিতে আমরা আসলে তোমাদেরকে কি শিডিউল বা কি রুটিন মাফিক তোমাদেরকে পড়াবো। তো সবকিছু শুরুতে একটা প্রপার প্ল্যানিং দরকার। এখন প্ল্যানিং ছাড়া যদি আমরা পড়া শুরু করে দেই, সেটার এন্ড লাইন কোন দিকে গিয়ে দাঁড়াবে বা এন্ড লাইনে গিয়ে আমরা আউটপুট কেমন পাবো, সেটা আসলে আমরা বুঝতে পারবো না। কিন্তু ভাই প্ল্যানিংটা কিরকম, মানে কিভাবে একটা স্টুডেন্ট তার পড়াশোনা চলো শুরু করে? আমরা স্টার্ট করি। সো আমাদের এবার প্ল্যানিংটা, আচ্ছা আগে আমরা রুটিন নিয়ে আলোচনা করি, এর পরবর্তীতে আমরা হচ্ছে স্ট্রাকচার বেসিসে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল দেখো, আমরা একদম তোমাদের বইটা আমরা হাতে নিয়েছি। ফার্স্ট পেপারে 10টা অধ্যায়, সেকেন্ড পেপারে 11টা অধ্যায়, টোটাল 21টা অধ্যায়। এটাই 2020 সালের পরে, প্রবাবলি 20 সালের পরে 26 ব্যাচ যারা হচ্ছে ফুল সিলেবাসে
অ্যাডমিশন টেস্ট দিবে অ্যান্ড ইতোমধ্যে তোমরা এইচএসসি পরীক্ষা অ্যাটেন্ড করতেছো, মানে ফিজিক্স তো তোমাদের শেষ। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি ফার্স্ট পেপারটা বলবো, তুমি সেকেন্ড পেপার বলবো। সো ফার্স্ট পেপারে দেখো আমাদের চ্যাপ্টারের বেসিস অনুযায়ী একটা জিনিস আমি একটু মেনশন করি, যেগুলো তোমাদের কমপ্লিটলি নতুন, নতুন এজ ইন আমাদের কাছেও নতুন, তোমরা এসেও দেখলা যে আবার কমপ্লিট সিলেবাস তোমাদের কাছে আসলে নতুন না, তোমাদের কাছে সব চ্যাপ্টারই আসলে ইকুয়াল। সো আমাদের কাছে নতুন হিসেবে হচ্ছে গতিবিদ্যা নতুন, গাঠনিক ধর্ম হাফ নতুন, তারপরে তরঙ্গ নতুন, আর এইখানে আছে এই যে চৌম্বক ক্রিয়া, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া, আবেশ, তারপরে জ্যামিতিক আলোক বিজ্ঞান, শেষ। এই কিছু চ্যাপ্টার হচ্ছে নতুন। সো আমরা এবছর একটু ডিফারেন্ট ফ্লেভারের প্ল্যান করছি, সেটা তোমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারবা। তো দেখো শুরুই করলাম আমরা ভেক্টরের 3টা ক্লাস, গতিবিদ্যার 3টা ক্লাস, নিউটনীয় বলবিদ্যার 4টা ক্লাস, কাজশক্তি ক্ষমতার 2টা ক্লাস, মহাকর্ষ অভিকর্ষের 2টা ক্লাস, এমনকি বাকি চ্যাপ্টারগুলোর একটা ক্লাস নাই এই মানে ফার্স্ট পেপারে আছে। এই যে ভৌত জগৎ আলোক বিজ্ঞানের ভৌত জগৎ পরিমাপের একটা ক্লাস আমরা রাখছি, কারণ এইটাতে একটা ক্লাস মনে করো না তোমাদেরকে আমরা রিডিং পড়ায় ছেড়ে দেব, মানে একটা ক্লাসেই যে আসলে অনেক কিছু দেখানো সম্ভব সেটাও তোমরা এখানে দেখবা। আচ্ছা, সো ফার্স্ট পেপারটা আমি শেষ করলাম, সেকেন্ড পেপারটা হচ্ছে সুমিত তোমাদেরকে এক্সপ্লেইন করবে। ভাই অনেকক্ষণ পর কলমটা আমার হাতে দিলেন অবশেষে। হ্যাঁ, যাই হোক, দেখো তো প্রথমে তোমাদের আসলে আমার মনে হয় তোমাদের সাথে আমার প্রথম দেখা হবে ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে। হ্যাঁ, তো দেখো ভেক্টর চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করব, তারপর সেকেন্ড পেপারের টপিকগুলো তো তোমরা দেখলাম। এখন দেখো যেটা হচ্ছে কি ভাই বলতেছেন যে এই টপিকগুলো তোমাদের জন্য নতুন, এটা আমার ধারণা, এবং তোমাদেরকে এন্ড গেমেও আমরা কিন্তু পুরো সিলেবাসটাই কভার করেছি। এইচএসসি 26 এর যে এন্ড গেম কোর্স, এই এন্ড গেম কোর্সে আমরা যারা ক্লাস নিয়েছি আমরা কিন্তু পুরো সিলেবাসটাই কভার করেছি। তো তোমাদের জন্য এই টপিকগুলো কিন্তু নতুন হওয়ার কথা না। তো দেখো যে আমাদের যে দ্বিতীয় পত্র, এই দ্বিতীয় পত্রে আমাদের তাপগতিবিদ্যার জন্য আমরা 2টা চ্যাপ্টার রাখছি, আদর্শ গ্যাস, এখান থেকে আদর্শ গ্যাস, গতিতত্ত্ব। এই আদর্শ গ্যাস গতিতত্ত্ব তাপগতিবিদ্যা এই পুরোটা তোমাদের কিবরিয়া ভাই নিচ্ছেন খুব সম্ভব। হ্যাঁ, তারপর আমরা স্থির তড়িৎ পড়াবো, স্থির তড়িতের জন্য 3টা ক্লাস। এখন 3টা ক্লাস আমাদের আসলে লাগবে। দেখো স্থির তড়িৎ আমাদের বিশাল একটা টপিক, এখানে আমাদের তড়িৎ বল সংক্রান্ত কিছু প্রবলেম করতে হবে, তড়িৎ বিভবের টপিক আছে, ধারকের টপিক আছে, তারপর আমাদের গাউসের সূত্র নিয়ে কিছু অ্যাডভান্স প্রবলেম কিছু সলভ করতে হবে, যেটা কিন্তু তোমরা অনেক একাডেমিকে করো না। তো আমাদের 3টা ক্লাস অন্তত পক্ষে সেখানে লাগবে। তারপর এই যে এই চ্যাপ্টারগুলো তোমাদের নতুন নতুন বলতে কি আসলে দেখো যে তোমাদের আগের বড় ভাইরা করে নাই, মানে তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা আর কি, যারা কিনা আগে পরীক্ষা দিয়েছে এইচএসসি, তারা কিন্তু এগুলো করে নাই। তার মানে হচ্ছে যে কি দীর্ঘ একটা সময় ধরে এই টপিকগুলোর প্রশ্নে গ্যাপ আছে, অর্থাৎ তোমাদের যে অ্যাডমিশনের প্রশ্নগুলো আর কি, অ্যাডমিশনের প্রশ্নগুলো হয়তো বা দেখবে যে এই টপিকগুলোর উপর প্রশ্ন একটা ঘাটতি আছে। তো আমরা এখানে মধ্যে অতিরিক্ত এফোর্ট দিব, আমরা উপযুক্ত প্র্যাকটিস শিট তোমাদের জন্য প্রস্তুত করব, তোমাদের জন্য তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, আমাদের আগের প্রশ্নগুলো থেকে ঘেটে ঘেটে যে কনসেপ্টগুলো তোমরা নতুন শিখবে সেগুলো দেখাবো। তো এই এফোর্টটা আমাদেরকে অতিরিক্ত দিতে হবে। তো এই টপিকগুলোর জন্য ক্লাসও আসলে এই কারণে বেশি আর কি। তো তাই তো চৌম্বকীয় আবেশে যদিও এখানে দেখছো 2টা ক্লাস, দেখা যাবে যে আসলে ক্লাস 3টা লিখে যেতেই পারে। যেমন বললাম টপিক নতুন, দেখানোর মতো জিনিসও অনেক বেশি আর কি। জ্যামিতিক আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞানের টপিকটা তোমরা তো এটাও নতুন টপিক। আর আগের কথাটা এখানে খাটে যে আমাদের এই টপিকগুলোতে আমরা একটু সময়টা নিব বেশি, কারণ ওই যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের একটা গ্যাপ আছে, যেহেতু কোয়েশ্চেনের গ্যাপ আছে আমাদের কনসেপ্ট নিয়ে কথাটা বলতে হবে বেশি। তারপর ভৌত আলোক বিজ্ঞানে একটা ক্লাস আছে, হয়ে যাবে। তারপর আধুনিক পদার্থবিজ্ঞান এর যে টপিক, এখানে আমরা আসলে 2টা ক্লাস নিচ্ছি। আমাদের দেখো এখানে আমাদের মোটা থাকে আমরা এই চ্যাপ্টারটাকে 2 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে যে কি আমাদের স্পেশাল রিলেটিভিটি টপিকটা কভার করতে হয়, আর পরের পার্টটা হচ্ছে যে কিছু পার্ট আমাদের অ্যাটমিক এন্ড মলিকিউলার ফিজিক্স যেটাকে বলে, অর্থাৎ পরমাণুর রিলেটেড কিছু পড়াশোনা আমরা করি। এক্সরে ডিফ্র্যাকশন থাকে, ফোটনের আলাপটা, অর্থাৎ ওই যে কোয়ান্টাম মেকানিক্সের যে আইডিয়াটা আর কি, কোয়ান্টাম মেকানিক্সের কিছু আইডিয়া আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হয়। তো এই কারণে আধুনিক পদার্থবিজ্ঞানের জন্য আমরা 2টো ক্লাস রেখেছি। প্রথম ক্লাসে হয়তো আমরা থিওরি অফ রিলেটিভিটি নিয়ে কথা বলবো, পরের ক্লাসটাতে আমাদের যে কোয়ান্টাম মেকানিক্সের প্রিলিমিনারি যেগুলো আর কি, যে শ্রোডিঞ্জার ইকুয়েশনের আলাপ, তারপর এই ফোটনের আলাপ, আইনস্টাইনের আলাপ, এইগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর আমাদের হচ্ছে যে কি পরমাণু মডেলের একই সাথে ইন্টারেস্টিং একটা পার্ট, যে আমরা এই জায়গাটাতে আমি একটু সময় নিই ভাই। হ্যাঁ, দেখেন যে এই আধুনিক পদার্থবিজ্ঞান পরমাণু মডেল, এটা হচ্ছে আমাদের ফিজিক্সের হিস্ট্রির সবচেয়ে ইন্টারেস্টিং টাইমটা আর কি। যে আমাদের 1890 সালের দিকে আমরা ধরে নিচ্ছিলাম যে আসলে ফিজিক্স কমপ্লিট, ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব, কিন্তু না, একের পর এক ক্ষেত্রে আবিষ্কার হতে থাকলো, এবং আবিষ্কার থেকে আমরা দেখলাম যে না আসলে আমরা যতটুকু ভাবতেছিলাম ততটুকু দিয়ে এনাফ না, আমাদের কনসেপ্টটাকেই নতুন করে ডেভেলপ করা লাগতেছে। তো
তো আধুনিক পদার্থবিজ্ঞানে কিন্তু সেই কাজটা করে, যে যেটা কি করছে, যে সে আসলে আপনাকে থিওরি অফ রিলেটিভিটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আমাদের নিউটনিয়ান মেকানিক্স আর কাজ করছে না, আমাদের নতুন তথ্য জানা লাগতেছে। আমরা দেখতেছি সময় সবার জন্য সময় একইভাবে পরিমাপ করা যাচ্ছে না, ওইটা একটা ব্যাপার। তারপর পরমাণু মডেলের ক্ষেত্রে আমরা দেখলাম যে কি, আমরা একটা সময় ভাবতাম যে পরমাণু বলতে জিনিসটাই এক্সিস্ট করে না, পরমাণু জিনিসটা এক্সিস্ট করে এই ব্যাপারটা বলার জন্য বহু মানুষ কষ্ট পাইছে, তাদেরকে অন্যান্য পদার্থবিদরা মক করেছে। কিছুক্ষণ আগে নাইম ভাইয়ের সাথে কথা বলছিলাম কাকতালীয় ভাবে, বোলজম্যান নিয়ে কথা বলতেছিলাম। বোলজম্যান একজন বিজ্ঞানী, উনি স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স এর আইডিয়াটা নিয়ে ইন্ট্রোডিউস করছেন নাকি। তোমাদের জন্য সহজ হবে, বোলজম্যানের আইডিয়া তোমরা যদি আদর্শ ঘেষের গতিতত্ত্ব পড়ো তখন কিন্তু ওনার নাম জানতে পারবা। তো আমরা কিন্তু সেই বোলজম্যান নিয়েই কথা বলতেছি, রাইট। তো এই যে আপনার বোলজম্যানের কনস্ট্যান্ট পড়েন, ওই বোলজম্যানের কথাই বলি। এই বান্দা কি নিয়ে কথা বলতেছে, অ্যাটম নিয়ে কথা বলতেছে, কিন্তু তাকে তার সতীর্থরা মক করেছে, সে বেচারা করেছে আত্মহত্যা। যাই হোক, এই লম্বা এবং ইন্টারেস্টিং সময়টা নিয়ে আলাপ করার জন্য কিন্তু আমাদের বেশ কয়েকটা ক্লাস লেগে যাবে। পরমাণু মডেলে আমাদের দুটো টপিক আছে। এক হচ্ছে যে কি, আমরা পরমাণু মডেলটা নিয়ে কথা বলছি, অর্থাৎ যে বোর মডেল, তারপর রাদারফোর্ডের মডেল, এবং এই মডেলগুলোর পিছনের কাহিনীটা কি, গল্পটা কি, এবং ওই বর্ণালীর গল্পটা কি, এগুলো তো একাডেমিক ক্লাসে আমরা কম বেশি, এন্ড গেম ক্লাসে আমরা কম বেশি কথা বলেছি, কিন্তু তারপরেও যা কিছু বাকি রয়ে গেছে সেগুলো আমরা কিছু কনসেপচুয়াল প্রবলেম সলভিং এর মাধ্যমে সেটা করব, ঠিক আছে। তারপর হচ্ছে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স। সো ইয়া, দিস ইজ এ ইন্টারেস্টিং টপিক। সেমিকন্ডাক্টর হচ্ছে আমার এই যে বোর্ডটা দেখতেছো, এই বোর্ডের ভিত্তিটা কি? বোর্ডের ভিত্তিটা কিন্তু চিপ, হ্যাঁ। আর এই চিপটা কিভাবে আসতেছে? জাস্ট একটা সিম্পল 0-1 সুইচের আইডিয়া থেকে, যে আমার কারেন্ট একদিকে যাবে অন, কারেন্ট বিপরীত দিক দিয়ে যাবে আসবে না কারেন্ট, সিস্টেমটা অন হবে না। এই যে বাইনারি সিস্টেমের যে আইডিয়াটা কোথেকে আসতেছে? সেমিকন্ডাক্টর ডিভাইস থেকেই তো আসতেছে, পিএন জাংশন থেকে আসতেছে। তো এইটা একটা ইন্টারেস্টিং আইডিয়া, এবং এইগুলো নিয়ে আমাদেরকে কথা বলতে হবে। আবার যেহেতু সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স এর পুরো চ্যাপ্টারটা মোটামুটি একটা টপিক নিয়েই কথা বলছে, সেটা কি, যে এই যে কমন এমিটার জাংশন, কমন বেস জাংশন, বা ওই ধরনের সার্কিটরি গুলো নিয়ে কথা, রেকটিফায়ার নিয়ে কথাবার্তা, ওই যে সুইচ নিয়ে কথাবার্তা। তো ওইগুলোর জন্য আমাদের আসলে একটা ক্লাসে আপাতত আশা করি হয়ে যাবে, কিন্তু যদি না হয় তাহলে আমাদের পরবর্তী ক্লাসে হয়তো আমরা ওই যে বাইনারি সিস্টেম গুলো নিয়ে, যেটা আপনার আইসিটি তে পড়েন, সেটা নিয়ে আমরা সেখানে আলাপ করব। আমি এখানে একটা জিনিস অ্যাড করি, দেখো আমরা এখানে ক্লাস সংখ্যা যা লিখছি তাই কিন্তু ফিক্সড না। তোমরা গতবার হয়তো খেয়াল করছো, আমাদের ক্লাস সংখ্যা ছিল হচ্ছে 32। ভাই মনে আছে ক্লাস সংখ্যা কত শেষ করছিলাম? 42 তে গিয়ে কিন্তু আমাদের ক্লাস সংখ্যা শেষ হয়েছে। সো দেখো, এই জায়গায় ধরে রাখতে পারো, আমরা যে ভৌত আলোক বিজ্ঞান করতেছি এখানে হয়তো আমাদের এক্সট্রা ক্লাস লাগতে পারে মিনিমাম, আর সেমিকন্ডাক্টরে হয়তো আমাদের এক্সট্রা ক্লাস লাগতে পারে, ঠিক আছে। বাট আমাদের তোমাদের সামনে যেই ভ্যাকেশন, আমি বলবো এটা অ্যাডমিশন ভ্যাকেশন, যে টাইমটা আছে সেই ফ্রেমটাকে সামনে রেখে আমরা যতটুকু সম্ভব আমাদের আমরা জানি খুব ভালো করে, তোমরা ওই যে ফার্স্ট পেপারে 10টা চ্যাপ্টার, তোমরা শিওর যে 8টা চ্যাপ্টার পরে এইচএসসি পরীক্ষা দিতে গেছো, অনেকে 7টা চ্যাপ্টার পরেও পরীক্ষা দিতে গেছো, আবার অনেকে আছে যে কোনো রকমে 5টা চ্যাপ্টার পরে গেছি, ওই যে আল্লাহর দয়ায় 5টাই আসলে কমন চলে আসছে, হ্যাঁ। সো এখন কিন্তু এগুলা চলবে না। এখন তুমি যদি সহজ কোয়েশ্চেন মিস করো, তোমার র্যাঙ্কিং পিছাবে 2000, আর তুমি যদি কঠিন কোয়েশ্চেন মিস করো, হয়তো তোমার র্যাঙ্কিং পিছাবে কত, 100 বা আরো কম, যদি 50-60 পিছাবে। আচ্ছা, সো পরবর্তী আলোচনায় আমরা আসি। এবার হচ্ছে আমাদের কোর্সে কি কি ফিচার থাকবে, এটা আমার মনে হয় সুমিত খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে, কারণ এটা নিয়ে সে আসলে প্ল্যানটা আমাকে দিছে। দেন হচ্ছে আমরা এটা খুব স্ট্যান্ডার্ড ওয়েতে সাজানো ট্রাই করছি। আমাদের এই প্রতিটি অধ্যায়ের আর্কাইভ ক্লাসের ব্যাপারটা হচ্ছে, দেখেন আমরা তো 25 এর অ্যাডমিশন কোর্স আমি ছিলাম না, আমি মাত্র নতুন জয়েন করছি এখানে, হ্যাঁ। সো বাট ওই অ্যাডমিশন কোর্সটা কি নিলেন, নাইম ভাই নিলেন আর কিবরিয়া ভাই নিলেন, তো ওই ক্লাসগুলো আপনারা কিন্তু পাবেন এখানে, আর্কাইভ ক্লাসগুলো আপনারা এখানে পাচ্ছেন। আরো পাচ্ছেন কি, যে আপনাদের প্র্যাকটিস শিট থাকতেছে। এই প্র্যাকটিস শিটটাতে এবার আমরা একটু ফোকাস করবো বেশি, কেননা যেমনটা বললাম কিছু অধ্যায় নতুন আছে, এখানের মধ্যে আমাদের নতুন কনসেপচুয়াল প্রশ্ন আমরা এখানে অ্যাড করব। তো আপনারা যদি কেউ কখনো আমাদের একটা বই, সবাই আমরা কম বেশি বইটাকে চিনি, আমরা বিগত কয়েক জেনারেশন চিনি, কনসেপ্ট বুকের কথা হচ্ছে। তো কনসেপ্ট বুকের স্ট্রাকচারটা কেমন থাকে, কিছু কনসেপচুয়াল প্রবলেম থাকে, তারপর হচ্ছে কি একগাদা প্র্যাকটিস প্রবলেম দিয়ে দেয় আর কি, যে প্র্যাকটিস প্রবলেমগুলো আপনারা করতে ভয় পান, মানে কেন প্রবলেমগুলো কঠিন আর কি, রাইট। তো আমরা এমনই কিছু প্রবলেম নিয়ে আসব বিভিন্ন জায়গা থেকে, কেউ কিছু বই হয়তো একটু আন্ডার গ্রাজুয়েট বইপত্রগুলো থেকে থাকবে, এর বইগুলো থেকে থাকবে। আমরা মূলত একদম, আমি সোজাভাবে বলি, প্র্যাকটিস শিটে যে ধরনের কোশ্চেনগুলো থাকবে সেগুলো হচ্ছে তোমাদের টেক্সট বুকের কঠিন কোশ্চেনগুলো, যেগুলো তোমরা এই গত 1.5 বছর ধরে অ্যান্সারই মানে প্র্যাকটিসই করো না, ঠিক আছে। এমনকি বেশ কিছু আমাদের বানানো কনসেপচুয়াল কিছু কোয়েশ্চেন থাকবে,
যেগুলাতে তোমরা ভুল করো, তোমরা ওই গদ বাঁধা শিখে আসার কারণে সূত্রে অ্যাপ্লাই করতে পারো না সহজ জিনিসে। আজকে একটা কোয়েশ্চেন দেখাবো আমরা, মানে মানে রেগুলার জিনিসের মধ্যে আসলে কিভাবে ফাঁকি দিয়ে তোমাকে কোয়েশ্চেন করে ফেলতে পারে। আচ্ছা, এবং তারপর আমরা হচ্ছে কি এবারে আমরা এক্সামও নিব। তা আমাদের এই এক্সামের পুরো দায়ভারটা আমার উপরে থাকবে। আমি হয়তো আপনাদের জন্য প্রশ্নগুলো সিলেক্ট করব, প্রশ্ন সিলেক্ট করার পর আপনারা এক্সামগুলো দিবেন। তো দিস উইল বি ইন্টারেস্টিং ফর মি। আমি আপনাদেরকে যাচাই করতে পারবো, আপনি আমাকে যাচাই করতে পারবেন আমার প্রশ্নের কোয়ালিটি দেখে, রাইট? আশা করি ব্যাপারটা ইন্টারেস্টিং হবে। আমরা প্রত্যেকটা অধ্যায়ের উপরে এক্সাম নিব। মজার ব্যাপার হচ্ছে তোমরা গালিও কিন্তু একজনরে আবার দিতে পারবা, এবার আর বাকিদেরকে দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, কঠিন প্রশ্ন করবো না, সহজ প্রশ্নই করবো, মানে তোমরা ভর্তি পরীক্ষাতে যেগুলো পাবে আর কি। ওটাবে একাধিক অধ্যায়ের অ্যাডভান্সড প্রবলেম সলভিং সেশন থাকবে। তো যেটা হয় যে কি আমাদের অনেক সময় যেটা করি আমরা, যে একাডেমিক ক্লাসে এবং অ্যাডমিশন ক্লাসে আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াই আর কি, চ্যাপ্টার ওয়াইজ পড়ানোর সময় যেটা হয় যে কি একটা চ্যাপ্টারের সাথে আরেকটা চ্যাপ্টারের রিলেটেড একসাথে যে সমন্বিত যে প্রশ্নগুলো থাকে আর কি, সমন্বিত প্রশ্নগুলো নিয়ে আমাদের আলাপটা করা হয় কম। তারপর ওই সমন্বিত প্রশ্নগুলো কনসেপচুয়ালি একটু হার্ডার হয়। তো সেই জায়গা থেকে আমরা কিছু অ্যাডভান্সড প্রবলেম সলভিং সেশনও রাখবো, হ্যাঁ, যেখানে আমাদের ওই যে একাধিক অধ্যায়ের সমন্বিত করে যে কঠিন প্রশ্নগুলো আমাদের আসে, সেই কঠিন প্রশ্নগুলো নিয়ে আমরা একটা আলাপ আলোচনা রাখার চেষ্টা করবো। যেমন আমি তোমাদেরকে উদাহরণ দেই, যেমন ধরো স্থির তড়িতে এরকম অনেক প্রবলেম আছে, মূল আইডিয়া আমাদের নিউটনীয় বলবিদ্যার প্রয়োজন হয়, জাস্ট শেষে অ্যান্সারের ক্রমটা থাকে স্থির তড়িতের মতো, মানে হয়তো আধানের পরিমাণ বের করতে হয়, প্লাস মাইনাস হবে, কিন্তু পুরোটা ম্যাথ করতে হবে নিউটনীয় বলবিদ্যার অ্যাপ্রোচে। আমার তো বলের অঙ্কটাই করা লাগতেছে, মূলত বলের অ্যানালাইসিস করতে হয়। আমার এখানে ফ্রি বডি ডায়াগ্রামটা আমার আঁকা লাগতেছে কিন্তু এই প্রত্যেকটা বস্তুর জন্য, হ্যাঁ ঠিক আছে। সো আবার দেখো লাস্ট পার্টটা, এটা আমি এটা নাইম ভাই ভালো, এইটা আসলে ইঞ্জিনিয়ারিং ও ভার্সিটির ইউনি ডিরেকশনাল ক্লাস, এই জিনিসটার আবিষ্কারক কিন্তু আরিফ ভাই, এটার আবিষ্কারক আমরা না। সো এটা আমিও এক্সপ্লেন করবো না, এটা আরিফ ভাই এক্সপ্লেন করবে। এইটা ওনার থেকে বেটার কেউ পারবে না এই জিনিসটা ব্যাখ্যা করতে। কেউ পারবে না, সবাই সাইডে চলে যাও, একদম নাইম থাকো। সো ব্যাপারটা হচ্ছে আমি একেবারে প্রথম স্লাইডে যেটা দেখাইছিলাম তাপগতিবিদ্যার সূত্র, হ্যাঁ, ডিকিউ ইকুয়ালস ডিইউ প্লাস ডিডব্লিউ। সো এখানে যেটা বলছিলাম ব্যাপারটা বোঝো ভাই। তোমরা অনেকেই পাগল হয়ে যাও একটা বিশেষ প্রশ্নের উত্তর জানার জন্য। ধরো তোমাকে একটা পরীক্ষা নিব বললাম, ধরো এইচএসসি 28-এরও কিছুদিন আগে একটা পরীক্ষা নিছি, ওইখানে সবাই পাগল হয়ে যাচ্ছে ভাই কি টাইপের পরীক্ষা হবে, রিটেন নাকি এমসিকিউ। ভাই বিশ্বাস করো, আমাদের কোর্সে যদি জয়েন করো তাহলে তো দেখতেই পারবা, কয়েকটা ফ্রি ক্লাস করলেও দেখবা যে আমরা অনেকেই আছি ঢাকা ইউনিভার্সিটি বা ভার্সিটি প্রিপারেশনকে অনেক বেশি ছোট চোখে দেখে ফেলি, সেই তুলনায় ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনকে অনেক বেশি উঁচা নজরে দেখে ফেলি। কথা সত্য, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের জন্য আরও বেশি কন্টেন্ট জানা লাগে, আরও বেশি প্রিপারেশন নেওয়া লাগে। বাট এইটা সম্পূর্ণ একটা ভুল ধারণা যে ভার্সিটির প্রিপারেশন পুরো আলাদা ট্র্যাকের। নো, নট লাইক দ্যাট, দ্যাট ট্র্যাক ইজ সেম, লেন্থ ইজ ডিফারেন্ট, একটা লম্বা একটা একটু ছোট ছোট। হ্যাঁ, সো ব্যাপারটা হচ্ছে দেখো, তোমরা যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এর সিট কয়টা একটু ভাবো তো। 4টা মেইন ইঞ্জিনিয়ারিং এ ধরলাম 4000 রাফলি 4000-এর কাছাকাছি। এর বাইরেও মেইন ইঞ্জিনিয়ারিং মানে কেউ ছোট মনে করো না, আমি যে এমআইএসটি বা আইইউটি বা সাস্ট এগুলোকে ছোট করছি না, মানে ওগুলাকে যদি আমি তারপরে যোগ করি সব মিলে 7000 7,000 পরীক্ষা দিবে কত লাখ একটু ভাবো। তখন যেটা হবে, তার মানে নিঃসন্দেহে সবাই চান্স পাবে না। তাহলে তাদের দ্বিতীয় যে গন্তব্যটা সেটা কোথায় থাকে? সবগুলো পাবলিক ইউনিভার্সিটিতে থাকে। তাহলে তুমি যদি আগে থেকে এই এমসিকিউ টাইপের কোশ্চেনের আনসারগুলো কেমনভাবে করতে হয় সেটা যদি একটা প্রস্তুতি না রাখো, তখন তুমি ধরাটা খাবা। সো ইউ আর টেকিং এ রিয়েলি হাই চান্স অফ রিস্ক যখন তুমি শুধুই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও, কোনো রকমের ভার্সিটির প্রিপারেশন সাথে রাখো না। সো তাহলে ব্যাপারটা কি, আমাদের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে তাদেরকে ফ্রিতে আমরা একটা এক্সট্রা কোর্স অফার করি। সেই জিনিসটা কি, তোমার যেসব বন্ধুরা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে ওদের সাথে বসে একই সাথে মৌলিক আলোচনা এবং ভার্সিটির জন্য যতটুকু দরকার সেটুকু শিখে ফেলো, একসাথে বসে শিখে ফেলো। তারপরে যেটা হবে, আরও 1 ঘন্টা এক্সট্রা টাইম দাও, 30 মিনিটসের একটা ব্রেক নিয়ে, যেখানে তুমি দেখবা যে হার্ডকোর ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো কেমন হয়, যে ওই টপিকেরই আরেকটু গভীরে গেলে কেমন হয়। সো এইটাকে আমরা বলছি ইউনি ডিরেকশনাল ক্লাস। সো তার মানে একই গন্তব্যের ক্লাস, তবে 2টা ডিফারেন্ট লেন্থে। প্রথমটা হচ্ছে 2 থেকে 2.25 ঘন্টার, তারপরে 30 মিনিটসের একটা ব্রেক, তুমি একটু ফ্রেশ হয়ে আসো, তারপরে তুমি আরও এক্সট্রা 1 ঘন্টা বা 1 ঘন্টা সময় দাও। দ্যাটস ইট। আমাদের ক্লাস ওই 7-8 ঘন্টা লম্বাও হয় না, আমরা এই কাজ করিও না। কারণ ভাই সত্যি কথা হচ্ছে, ওই যে শরৎচন্দ্র নাকি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটা সুন্দর কথা বলছিলেন যে মহৎ লেখকের একটা প্রধান গুণ হচ্ছে তারা খুবই অল্প কথায় অধিক মনের ভাব প্রকাশ করতে পারেন। তো একইভাবে একজন উপযুক্ত শিক্ষকের বা যোগ্য শিক্ষকের এটা খুব বড় একটা গুণাবলী।
ইভেন জানো নাইম, সেদিন মিলন দাদার সাথে কথা হচ্ছিল, আচ্ছা এই 1 মাস হবে। আচ্ছা তো তখন ওই যে যখন বিশেষ করে শিক্ষামন্ত্রীর একটা আলাপ খুব ভাইরাল হয়েছিল, সিঙ্গাপুরের হ্যাঁ হ্যাঁ স্যারের হ্যাঁ সাথে। রাইট। সো তখন যখন কথা হচ্ছিল, মিলন দাদা কয়েকজন টিচারের কথা বলতেছিলেন ওনাদের আমলের, বিশেষ করে চমক ভাইয়ের কথা বলতেছিলেন। তো বলতেছিলেন যে চমক ভাইয়ের মানে কম্প্যাক্টনেস এত ভালো ছিল যে যে বিষয়টা বুঝাইতে, মানে উনি নিজের সাথেই তুলনা করতেছিলেন, বলতেছিলেন যে দেখো আরিফ, আমার বুঝাইতে যেটা ধরো 10 মিনিট লাগবে, ওটা চমক কেমনে জানি 6-7 মিনিটের মধ্যে প্যাক করে ফেলে। এবং ওইটা বলার পরে না আমার মনে পড়লো ওই আমলে যখন আমরা টিচার ট্রেনিং এর মানে ট্রেনিং নিছিলাম, তখন আমাদেরকে এই টাইম ফ্যাক্টরটা বোঝানো হতো অনেক ভালো করে, যে তুমি কত কম সময়ের মধ্যে কোন একটা সার্টেন কনসেপ্টের কত গভীরে নিতে পারতেছো, কত বেশি টপিকে টাচ করতে পারতেছো। ইদানিং একটা বাজে ট্রেন্ড দেখা যায় অনলাইনে, বিশেষ করে তোমাদের ফিজিক্সে, যে ভেক্টর চ্যাপ্টারের উপরে নাকি 46 ঘন্টার ক্লাস, নাকি আরো কি কি জানি এরকম আছে, একাডেমিকে একাডেমিক হোক বা অ্যাডমিশনও এরকম অনেক হ্যাঁ প্রতিষ্ঠানে আছে, কারণ নাম বলছি না, তোমরা অলরেডি জানো। সো সেই সব জায়গায় যেটা হয়, তোমার সময়ের মারাত্মক অপচয় হয়। প্রমোদ চৌধুরীর মতো একজন লোক স্পষ্ট ভাষায় বলে গেছে, যদি না মিথ্যা হয় কথাটা, মানে একটু ভেবে দেখো, সে কথাটা হচ্ছে সুশিক্ষিত লোক মাত্রই কিন্তু সশিক্ষিত, সেলফ এডুকেটেড। অর্থাৎ তোমাকে কোনো একটা কনসেপ্ট নাইম ভাই একটা রাস্তা দেখাই দিতে পারে যে থিঙ্ক ইট দিস ওয়ে, বাট ওইটাকে যে কেউই ক্লাস করে, কনসেপ্টগুলো দেখে, সে তার নিজের মতো করে উপলব্ধি করে। এখন তোমার নিজের মতো করে উপলব্ধি করার জন্য নিজেকে নিজের সময় দেওয়া দরকার। বাট তোমরা অনেকেই আছো 10-12টা প্রতিষ্ঠানে ভর্তি হবা, সবার কন্টেন্ট টোকায় খাবা, এই করতে যে ভাইয়া পেট খারাপ করে ফেলো, পেট খারাপ করে ফেলো, একদম পেটের মধ্যে একটা জগা খিচুড়ি হয়, তুমি নিজে কনফিউজড হয়ে যাও আসলে প্রপার নিয়ম কোনটা, কোন দিকে যাব। সো এটার জন্য আমি ভাই আল্লাহর কাছ থেকে একটা বিশাল বড় কপাল নিয়ে আসছি যে তোমাদের সামনে এমন একজন মানুষ বা এমন একদল মানুষকে উপস্থাপন করতে পারতেছি, যারা আসলে ওই দানাই বানাই বুঝায় তোমাকে, মানে ওই সো কল্ড কি বলো এটাকে, মার্কেটিং এর কথা বলে কোর্সে ভর্তি করানোর জন্য পাগল হয়ে যাবে না। যদি কেউ ভর্তি নাও হও তাতেও আমরা খুশি, বাট হোয়াট এভার উইল ডেলিভার দ্যাট উইল বি ট্রু অ্যান্ড অনেস্ট। যে বিজ্ঞান এতদূর গেছে ভাই, আমরা এটা জানতে পারছি, এটা লিখলে তুমি পরীক্ষার খাতায় নাম্বার পাবা, বিয়ন্ড দ্যাট থিং ইউ শুড নো অলসো দিস থিং, দ্যাটস ইট। সো এইটা হচ্ছে আমাদের কম্প্যাক্টনেসের লেভেল, যে তোমাকে একই সাথে ইউনিভার্সিটির প্রিপারেশনও দিচ্ছি, তুমি একই সাথে কিন্তু ইঞ্জিনিয়ারিংটাও পাচ্ছ, এবং শুধু ইঞ্জিনিয়ারিং করতে গিয়ে যে তোমার ইউনিভার্সিটিটা কিন্তু মিস হচ্ছে না। দ্যাটস হোয়াট ই কল ইউনিডিরেকশনাল ক্লাস। সো কিপ দ্যাট ইন মাইন্ড, যে এই কনসেপ্টটা মনন একাডেমিতে চালু হয়েছে হয়তোবা আমার মাধ্যমে, বাট আই অ্যাম প্রিটি শিওর এই জিনিসটা বাংলাদেশে আরো অনেক জায়গায় অনেকে করবে যদি কনসেপ্টটা বুঝতে পারে আসলে, কারণ এতে তোমাদের সময়ও বেঁচে যায়। এবং আরো একটা মজার ব্যাপার বলে দেই, এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা, মানে ইউনিভার্সিটি প্রিপারেশন নেয় যারা, তারা অনেকেই না হীনমন্যতায় ভোগে, একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, মন খারাপ থাকে তাদের প্রায়ই। সেটার কারণটা হচ্ছে, আহারে আমাকে না জানি কি কত কম জিনিস দেখাচ্ছে, আমি একটু কম মেধাবী বলে, বা আমি হয়তো বা একটু ভালো রেজাল্ট করি নাই বলে আমার বন্ধুকে মনে হয় অনেক কিছু দেখাচ্ছে। এটা ভাই রেজাল্টের নিয়ে চিন্তাটা অনেক বেশি হয়। যে আমি তো জিপিএ 5 পাই নাই, আর এইচএসসি তে তো সবকিছু ভালো করে পড়ি নাই, তার মানে আমার ভার্সিটি প্রিপারেশন নিতে হবে। এখন ভার্সিটি প্রিপারেশন নিতে গিয়ে কোচিং সেন্টারে তো যায়, তখন আবার তাকে ওইরকম ভাবেই ডিমোটিভেট করা হয়, তুমি আসলে এত নিতে পারবা না, তুমি এতটুকুই পড়ো। এবং সত্যি কথা হচ্ছে, এই তোমার কথা এটা বলাতে আমার মনে পড়লো আমার ওই আমলের স্মৃতি, মানে তোমাদের সোকল অনেক বড় বড় প্রতিষ্ঠানে তো আমি এক সময় অনেক বছর ধরে কাজ করে আসছি। সো ওই জায়গায় আমরা সবসময় দেখছি টপ রেটেড টিচার যারা, তাদের কাউকেই আসলে মানে ভার্সিটি ব্যাচে ওভাবে দেওয়া হয় না। সো তখন যেটা হয়, যে ছাত্রটা বা যে বাচ্চাটা একটু কম পুষ্টি পেয়ে বড় হয়েছে, মানে ওই স্টুডেন্টটা যদি আমি ধরেও নেই খারাপ ছাত্র রিলেটিভলি, ও খারাপ কেন, এটা কি ওর দোষ ছিল নাকি ওকে ছোটবেলা থেকে যে টিচাররা ট্রেন করছিল তারা আসলে ওর প্রতি মনোযোগ দেয় নাই, ব্যাপারটা কিরকম না? সো ওই বাচ্চাটা ছোট থেকে কম পুষ্টি পাওয়ার কারণে একটু দুর্বল হয়েছে, ওই বাচ্চাকে এবার আরো কম পুষ্টিকর খাবার দেওয়া হচ্ছে, তাহলে জিনিসটা আসলে কোথায় যাচ্ছে? ও তো আরো বাজে অবস্থায় চলে যাবে। সো ব্যাপারটা এরকম যে অনেকটা তেলো মাথায় তেল দেওয়ার মতো, যার মাথায় অলরেডি তেল আছে তাকে আরো বেশি তেল দেওয়া। সো এই স্টিগমা, এই যে সোশ্যাল স্টিগমাটা, এটা ব্রেক করে ফেলার জন্যই আমাদের এই কনসেপ্টটা। তোমার একই সাথে পাশাপাশি বসে তোমার ইঞ্জিনিয়ারিং ব্যাচের বন্ধুও ক্লাস করছে, তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন হচ্ছে, তোমরাও ক্লাস করছো। সো সাথে আবার কি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং এর বন্ধুরা আবার একটু এক্সট্রা ক্লাস করছে এরপরে, দ্যাটস ইট। আবার আমি নিজে পার্সোনালি আমার কেমিস্ট্রি ব্যাচে যে কাজটা করছিলাম, ভার্সিটির ব্যাচেরই কয়েকজন স্টুডেন্টকে পাই মাঝে মধ্যে, তাদের রেসপন্স এত সুন্দর হয়, কারণ আমাদের তো সরাসরি যেহেতু কথা বলে ক্লাস হয়, কোনো একটা কোয়েশ্চেন করলে কেউ কেউ আছে খুব ফাস্ট আনসার দিতে পারে, তার মানে বোঝা যায় যে ওর নেওয়ার ওই ক্ষমতাটা আছে, প্রসেসিং পাওয়ার ফাস্ট। সো ও যদিও ভর্তি হয়েছে ভার্সিটির ব্যাচে, বাট ওকে এক ধরনের স্কলারশিপ দেওয়া হয়, সাইলেন্ট স্কলারশিপ।
আর কাউকে জানানো হয় না, গোপনে ওকে ইঞ্জিনিয়ারিং কোর্সের অ্যাক্সেস দেওয়া হয় যে ভাই তুই যদিও চাস নাই, বাট যদি তোর ভালো লাগে, কখনো যদি করতে চাস, এই ইঞ্জিনিয়ারিং এর অ্যাক্সেস থাকলো তুই করিস। এবং তারা দেখা যায় যে প্রায় ওই সার্টেন চ্যাপ্টার বা সার্টেন টপিকগুলো দেখার জন্য ওরা ওই ক্লাসগুলো করে। সো দ্যাটস ইট। ওকে সুমিত চলে আসো। পেনটা দিও তো। আচ্ছা, সো আমি একদম ভাইয়া তো এটার গুরুত্ব বুঝাই দিল। আমি হচ্ছে এইটার লাইক ক্লাসের একটা এক্সাম্পল দিই। ধরো কোনো একটা ক্লাস তোমার 7টায় শুরু হয়েছে, ধরো ভেক্টরের ফার্স্ট ক্লাস 7টায় শুরু হইলো। 7টা থেকে 9টা পর্যন্ত, 7টা থেকে 9টা পর্যন্ত সবাই এটাতে থাকবা তোমরা। কমন এখানে সবাই থাকবে। এখানে কি কি আলোচনা হবে? এইখানে তোমার ভেক্টর রিলেটেড ভার্সিটিতে যেই টাইপের এমসিকিউ আসে সেটা তোমার শিখতে হবে, ভার্সিটিতে যেমন রিটেন আসবে সেটা তোমাদের শিখতে হবে, ইঞ্জিনিয়ারিং এ যেমন এমসিকিউ আসে ওইগুলো তোমাকে শিখতে হবে। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং রিটেনটা এই কমন টাইমে দেখাবো না। আবারও বলতেছি, ক্যালকুলেটর ছাড়া যত আলোচনা আছে তখন এগুলা তোমার 7 থেকে 9 এর মধ্যে হয়ে যাবে, 2 ঘন্টার মধ্যে, অথবা আমরা আরেকটু বেশি টাইম নেব। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে হয় এটা তোমাদেরকে শেখানো লাগবে না, তোমাদেরকে শেখানো দরকার ক্যালকুলেটর কিভাবে ইউজ করতে না হয়। বুঝতে পারছো? সেটা আসলে জরুরি, কারণ ক্যালকুলেটর শেখানোর জন্য হাজার হাজার মানুষ আছে, না শেখানোর জন্য কয়জন আছে। সো এরপরে দেখো 9:30 থেকে আমরা আধা ঘন্টার একটা ব্রেক থাকবে। 9:30 থেকে ধরো 10:30 অথবা 11 PM পর্যন্ত আমরা নেক্সট 1.5 ঘন্টা অথবা 1 ঘন্টা আমরা কি করব? আমরা হচ্ছে অনলি ইঞ্জিনিয়ারিং রিটেন ক্লাস নিব, অনলি ইঞ্জিনিয়ারিং রিটেন ক্লাস নিব, আর এটা হবে কমন। ওকে, তাইলে দেখো তুমি ভেক্টরের প্রথম ক্লাসেই, এখন কেউ যদি রিকোয়েস্ট করো আমাদেরকে ভার্সিটি ব্যাচের, ভাই আমি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করতে চাই, হয়তো সেটার জন্য তো আরিফ ভাইয়া সুযোগ করে দিচ্ছেন, ঠিক আছে, বাট কাউকে চাপায় দেওয়া হবে না। আচ্ছা, সো পরবর্তীতে আসো আমাদের প্রত্যেকটা অধ্যায় আমরা কিভাবে পড়াবো। আচ্ছা, সো এইখানে আসলে আমাদের ইউনিক জিনিসগুলো আছে। হ্যাঁ, দেখো যে কোনো একটা অধ্যায় তুমি যখন আমরা পড়ানো শুরু করব তখন তুমি কি কি জিনিস পাবা। তোমাকে আমরা বলছি কি, তুমি আর্কাইভ রেকর্ডেড ক্লাস পাবা, সেকেন্ড হচ্ছে লাইভ ক্লাস পাবা। আচ্ছা, আমাদের লাস্ট ইয়ারের রেকর্ডিং ক্লাসগুলা মানে আমার মনে হয় আমি এই বছর ওই লেভেলে এফোর্ট দিতে পারবো না, বা আরো বেশি চ্যাপ্টার কভার করতে হবে, সো আমাকে অন্য দিকগুলো নজর দিতে হবে। সেম ফর কিব্রিয়া, সেম ফর সুমিত যদিও লাস্ট ইয়ারে ক্লাস নেয় না, বাট এই বছর থেকে একদম ডেডিকেটেডলি ক্লাস নিবে। তো লাস্ট ইয়ারের কিছু অধ্যায় আছে আমরা এইভাবে চিন্তা করছি, আমাদের কাছে অনেকেই রিকোয়েস্ট করেছিল ভাইয়া ডিটেলসে পড়ান, আমরা বেশ কিছু চ্যাপ্টার অনেক ডিটেলসে পড়াইছি, যেটা আসলে অ্যাডমিশনে অনেক কিছু দরকার ছিল না। লাস্ট ইয়ারের 2025-এ আমাদের পড়ানোর স্টাইল ছিল কি জানো? পড়ানোর স্টাইল ছিল আমরা টপিক সিলেক্ট করব, টপিক সিলেক্ট করে সেখান থেকে কি করব? ম্যাথ সলভ করব। এটা ছিল লাস্ট ইয়ারের আমাদের টার্গেট, বা আমরা যে ফ্লোতে যাব। তা সেটা হওয়াতে হয়েছে কি, যে ভেক্টর ক্লাস নেওয়া দরকার 3 ক্লাসে, সেই ভেক্টর ক্লাস আমি নিয়েছি 5 ক্লাসে। প্রত্যেকটা ক্লাস ছিল 3 ঘন্টার করে, 3 ঘন্টার উপরে ছিল। নিউটনীয় বলবিদ্যা ক্লাস নেওয়ার কথা ছিল 5টা, আমি সেই ক্লাস নিয়েছি 9টা। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস ছিল 4 ঘন্টা। এমনকি নিউটনীয় বলবিদ্যার ক্লাসের কারণে ভাই আপনাদের তো নষ্ট হয়েছিল এটার এডিট করতে গিয়ে, এই যে ডেস্কটপ, এইটা এডিট করতে গিয়ে ডেস্কটপের অবস্থা খারাপ হয়েছে, এমনকি কেমিস্ট্রি ক্লাসের অবস্থা খারাপ হয়েছে। সো নিউটনীয় বলবিদ্যা খুব ডিটেলসে পড়ানো হয়েছে, এমনকি অনেকগুলা ক্লাস ইউটিউবে আছে, আবার বেশ কিছু বাকি ক্লাসগুলো ফ্রি করে দেব। আচ্ছা, সো তোমরা রেকর্ডিং ক্লাস পাবা, লাইভ ক্লাস পাবা। এবার আসো, হ্যাঁ তুমি কিছু বললে বলো। আচ্ছা, সো লাইভ ক্লাসের ক্ষেত্রে আমরা আসলে কি করব, এবার লাইভ ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হবে। এর মানে হচ্ছে আমরা এবার যেই ফিলোসফিতে আগাচ্ছি সেই স্ট্যান্ডার্ডটা হচ্ছে এবার আমরা ম্যাথ ধরে ধরে টপিক কভার করব। এখন ম্যাথ ধরে ধরে টপিক কভার করলে কি কি হয়ে যাবে? তোমার বেসিক কভার হয়ে যাবে, প্লাস সূত্র আমরা সব রিভিউ করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে এবার আমাদের মেইন আইডিয়া। ওকে, এবার আসো, তাহলে লাইভ ক্লাস করলে বেসিক টপিক সূত্র রিভিউ হয়ে যাবে, অ্যাডমিশনের কোয়েশ্চেন আমরা সলভ করাবো, এটা তো জেনারেলি সব জায়গায় তোমরা পেয়ে আসছো। ঠিক তেমনি অ্যাডভান্স কিছু ম্যাথ এবং এমসিকিউ সলভ করাবো, যেটা লাস্ট ইয়ারেও করছি, এই বছরও করতেছি, কিন্তু লাস্ট ইয়ারের কন্টেন্টের সাথে এই বছরের কন্টেন্টের মিল তোমরা পাবা না, এটা আমরা আগেই বলে দিচ্ছি। ঠিক তেমনি
ক্লাসের স্লাইড তোমরা পাবা, ওই যে অ্যানোটেটেড পিডিএফ পেয়ে যাবা, যেগুলা আমরা ম্যানেজ করে দিব। এবার আসো লাস্ট ইয়ারের ক্লাসে অ্যাকচুয়ালি কি থাকতেছে, প্রত্যেকটা অধ্যায়ের মানে বি কেয়ারফুল, শর্ট সিলেবাস ছিল কিন্তু লাস্ট ইয়ার। সো এইখানে তোমরা ওই যে 7+7 14টা অধ্যায়ের ডিটেইল ক্লাস পাইতেছো। ডিটেইল ক্লাস মানে ওইখানে আমরা আগে টপিক সিলেক্ট করি, মানে টপিক ছিল অনেক বেশি, সেটা অনুযায়ী ম্যাথ করাইছি। সো অনেক বেসিক টপিক ছিল যেগুলো অ্যাডমিশন টেস্টে আসবে না, এই টাইপের তোমাদেরকে শেখানোর জন্য অনেক টপিক ছিল। সো এবার আমরা ওই কাজটা করব না, এবার অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের সবকিছু আমরা কভার করব। সো তোমাদের যাদের ডিটেইলড দরকার, ডিটেইল ক্লাস দরকার, তারা লাস্ট ইয়ারের ক্লাস দেখবা, আর যাদের কম্প্যাক্ট ক্লাস দরকার তারা লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবা। দ্যাটস ইট, ওকে। এমনকি আমি আরো ভালোভাবে বলি যে ইউনিভার্সিটি ক্লাসে লাস্ট ইয়ার আমরা একটা জিনিস কম করছি, সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ একটু কম দেখানো হয়েছিল, ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড এমসিকিউ দেখানো হয়েছিল বেশি। সো এই বছর ইউনিভার্সিটির ক্ষেত্রে এমসিকিউ প্লাস ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড রিটেন আমরা আলাদাভাবে রাখবো। এমনকি স্লাইডের পাশে আমরা ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ভি অ্যাড করে দিব, নোটেশন দিয়ে দিব, ওকে। সো পরবর্তীতে আমাদের আসলে অ্যাডমিশন টাইমে আমাদের সবচেয়ে বেশি প্যারাটা হয় তোমাদের এখন এসে কি নতুন বই কিনবো, এখন এসে কি এই করব যে নতুন ভাবে সব প্ল্যান করব না। সো সেই সম্পর্কিত সুমিত হচ্ছে তোমাদেরকে প্রপারলি কিভাবে অ্যাডমিশন টাইমে আসলে পড়া উচিত সেই অ্যাডমিশন ক্যান্ডিডেট হিসেবে সেটা এক্সপ্লেইন করবে। তো দেখো এই যে আমাদের ক্লাস লেকচার আমরা কভার করব, ম্যাথ সলভ করব, এভাবে কিছু সিরিয়াল ওনাই দিছে। তো তোমরা যারা আমাদের এই কোর্সটাতে যারা থাকছো তাদের জন্য আমরা যে সিরিয়ালটা ফলো করতে বলবো সেটা হচ্ছে, দেখো বা তোমরা যেই প্রতিষ্ঠানেই থাকো আর কি, তোমরা প্রথমে ক্লাস লেকচারটা দিয়ে শুরু করো। ক্লাস লেকচারটা দিয়ে শুরু, ক্লাস লেকচারটা প্রপারলি অ্যাটেন্ড করো। তোমার যদি নোট করার প্রয়োজন পড়ে তুমি নোট করো, যদি না করা লাগে করলো না, কিন্তু তোমার ওই ক্লাস লেকচারটা অ্যাটেন্ড করতে হবে। ক্লাস লেকচারটা অ্যাটেন্ড করার পরে তোমার ওই যে অ্যাডমিশনে কি কি টপিক নিয়ে প্রশ্ন বেশি হয় কম হয়, কোন টপিকটাতে তোমার জোর দিতে হবে সেটা সম্পর্কে তুমি আমাদের সাজেশনটা তুমি জানতে পারবে, হ্যাঁ, বা তোমাদের যেই প্রতিষ্ঠানে পড়ছো সেই শিক্ষকদের সাজেশনটা তোমরা জানতে পারবে। তাহলে ওই জিনিসটা তোমাদেরকে রিগোরাসলি করতে হবে, অর্থাৎ কি ক্লাস লেকচারটা করতে হবে, ঠিক আছে। ক্লাস লেকচারটা কভার করার পরে আমরা ক্লাস লেকচারে যে অঙ্কগুলো করাবো ওই অঙ্কগুলো তোমরা করবে, প্রবলেমগুলো সমাধান করবে। তারপর ডিরেক্টলি কোথায় আসছে, তারপর আসছে আমরা কোয়েশ্চেন ব্যাংকে যাবো আর কি। হ্যাঁ, দেখো তো তোমাদের জন্য আর কি, তোমরা যারা এডমিশন দিয়েছো তোমরা জানো, বা যারা এডমিশন অলরেডি দিয়েছে তাদের থেকে তোমরা জানতে পারবে যে কোয়েশ্চেন ব্যাংক থেকেই আসলে আমরা অনেক পুরনো প্রশ্নের ধারণাগুলো পাই, যে আমরা আসলে কিভাবে পড়তে হবে, কোন টপিকটা থেকে প্রশ্ন বেশি আসে, কোন টপিকটা থেকে প্রশ্ন কম আসে। এমনকি আমি যখন অফলাইনে বিভিন্ন প্রতিষ্ঠানে বা অনলাইনে কোনো প্রতিষ্ঠানে এক্সামগুলো দিতাম আর কি, সেখানে যে কোয়েশ্চেন ব্যাংক রিলেটেড যে এক্সামগুলো হতো ওখানে দেখতাম যে স্টুডেন্টরা অ্যাটেন্ড করতেছে বেশি। কেন করতেছে জানো? কারণ হচ্ছে যে কি সবার মূল ফোকাসটা থাকে কোয়েশ্চেন ব্যাংকে, হ্যাঁ, যে কারণ ধারণা যেটা হচ্ছে যে কি কোয়েশ্চেন ব্যাংক থেকে আমরা প্রশ্ন রিপিট পাবো মানে হচ্ছে যে কি আমার শিওর সাকসেসের একটা আইডিয়া আছে। আমি বলবো এই জায়গাটা থেকে একটু সাবধান থাকো, এইবার একটু সাবধান থাকো। এবং কারণ হচ্ছে যে কি প্রশ্নের প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে, প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। অন্তত একটা সময় ছিল কি, অন্তত আমি যখন পড়তাম আর কি, আমাদের সময় একজন ভাই ছিলেন, উনি এভাবে পড়াতেন, মানে ওনার কোর্সটা এভাবে উনি সেল করতেন। এভাবে কি যে দেখো আমরা তোমাকে 20টা নোট করতে হবে, তোমরা দেখে তো প্রিভিয়াস 20 বছরের প্রশ্ন তোমরা সমাধান করবা, প্রিভিয়াস 20 বছরের প্রশ্ন সমাধান করার পর এটার উপর নোট করবা, ওই প্রশ্নগুলো তোমরা বারবার সমাধান করতে থাকবা, বারবার ওইটার উপর পরীক্ষা দিতে থাকবা। এরকম একটা প্রিপারেশন উনি একটা গাইডলাইন উনি দিতেন আর কি। আমরা ওই সময় দেখে খুবই অবাক হয়ে গেছিলাম, এইভাবে কি কাজ হয় নাকি। এবং উনি দেখাইতেন যে না দেখো এরকম আমার অনেক স্টুডেন্ট আছে যারা এভাবে করে কাজটা হয়ে যায়। কিন্তু বলতেছি অন্তত ফিজিক্স কোর্সের জন্য এই ব্যাপারটা এখন এভাবে খাটবে না, প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে। অন্তত আমি ঢাকা ইউনিভার্সিটি ফিজিক্স ডিপার্টমেন্টের যে প্রশ্নগুলো হয়, এডমিশনের প্রশ্নগুলো হয়, এই প্রশ্নের প্যাটার্নটা খেয়াল করো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের প্যাটার্নের সাথে কিন্তু ম্যাচ করবে না, অনেক কিছু ডিফারেন্ট এখানে আসছে। তো যদি শুধু কোয়েশ্চেন ব্যাংকের উপর নিয়ে তোমার নির্ভরতা থাকে যে না কোয়েশ্চেন ব্যাংক পড়বো আমার সব কভার হয়ে যাবে, না, এটা হয় না, অন্তত এখন হচ্ছে না। একটা সময় যদিও বা হতো, এখন হচ্ছে না। তারপর তোমাদের নতুন সিলেবাস, যেহেতু নতুন সিলেবাস তোমাদের অন্তত পক্ষে আরো 2-3 বছরের প্রশ্নের গ্যাপ রয়ে গেছে, ওই প্রশ্নগুলো কখনো তো ওইগুলো নিয়ে অ্যাডমিশনের প্রশ্ন হয়নি। তো ওইখান থেকে যে প্রশ্নগুলো আসবে ওই প্রশ্নগুলো হবে নতুন, কনসেপচুয়ালি নতুন হবে। টিচারদের মাইন্ডসেট এখন, নতুন টিচার আসছেন ডিপার্টমেন্টে, তাদের মাইন্ডসেটটা এখন নতুন রকম, তারা কিন্তু ওই প্রশ্নগুলো তারা পাবেন না। এবং যেহেতু তারা নিজেরা ওই রিলেটেড কোনো প্রশ্ন পাবে না, তারা প্রশ্নটাও করবে নতুন।
তো এই জন্য তোমাদেরকে যেখানে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে প্র্যাকটিস শিটে ফোকাস করতে বলবো। আমরা প্র্যাকটিস শিটটা ভাবে ডেভেলপ করবো, যেখানে যেমনটা ভাই বললেন যে আমরা আমাদের আমাদের মূল বইগুলো থেকে যে কঠিন প্রবলেমগুলো আছে যেগুলো তোমরা ধরতে ভয় পেতে, সেই প্রবলেমগুলো আমরা এখানে ইনক্লুড করবো। আমি যেমনটা বলছিলাম যে আমাদের যে অনগোয়িং অ্যাডমিশন ট্রেন্ড, যেটা হচ্ছে যে কি আইআইটি জেই থেকে প্রশ্ন নেওয়া, তারপর বিভিন্ন আন্ডার গ্রাজুয়েট বই থেকে প্রশ্ন নেওয়া। আমাদের একটা কলেজ আছে নটরডেম কলেজ, নটরডেম কলেজের অনেকে বলেন যে এখানে ক্লাস টেস্টের প্রশ্নগুলো বিভিন্ন রকম অনার্সের বইপত্র থেকে তুলে ধরা হয়, ওই রকম কিছু প্রশ্নগুলো আমরা কালেক্ট করবো। ওই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস শিটে দেবো ইনক্লুডিং সলিউশন। এবং যে কোনো আদর্শ প্র্যাকটিস শিটের মতো এখানে যেমন কিছু প্রবলেম থাকবে ইনক্লুডিং সলিউশন, কিছু সলিউশন বাদেও প্রবলেম থাকবে, আমরা এক্সারসাইজও এখানে দিব, যেই প্রবলেমগুলো আমরা আপনাদেরকে করতে এনকারেজ করবো। ঠিক আছে, হয়তো সব অ্যাটেন্ড করতে পারবেন না, কিছু আপনাকে প্রবলেম সলিউশন দেখে নিতে হবে, কিছু প্রবলেম আপনার হয়তো এআই থেকে সলিউশন বের করে নেবেন, আমাদের সাথে প্রবলেমগুলো ডিসকাস করবেন। আমরা টেলিগ্রাম গ্রুপে যতটা সম্ভব অ্যাক্টিভ থাকবো আপনাদের সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার জন্য, রাইট? তারপর হচ্ছে এক্সামের ব্যাপার তো বললামই, আমরা প্রতিটা চ্যাপ্টারের উপর একটা একটা করে এক্সাম নিব এবং এক্সামের কোশ্চেন এবার আমরা মডারেট করবো। আই হোপ আমি আপনাদের জন্য একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ডেভেলপ করতে পারবো যেখানে আপনাদের পুরো প্রিপারেশনটা হয়ে যাবে। তারপর হচ্ছে মডেল টেস্ট। আপনি যেই প্রতিষ্ঠানেই থাকেন না কেন, সেটা অনলাইনে আমরা যদি থাকি, আমাদের প্রতিষ্ঠানে থাকেন, বা অফলাইনে যেখানেই পড়েন না কেন, আপনার অবশ্যই মডেল টেস্টটা দেবেন। আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপর চ্যাপ্টার ওয়াইজ এক্সাম তো হবেই, সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পেপার, ফিজিক্স সেকেন্ড পেপারের উপর একটা ভালো মডেল টেস্ট নেওয়ার আমরা চেষ্টা করবো। উই উইল ট্রাই আওয়ার বেস্ট। ওকে, তো বাকি অংশটা বলার জন্য আমি নাইম ভাইকে কলমটা তুলে দিচ্ছি। সো সে আসলে খুব ভালোভাবে তোমাদেরকে এক্সপ্লেন করলো যে কিভাবে আসলে অ্যাডমিশন টাইমে আমাদেরকে ফোকাসটা ঠিক রেখে কি কি ম্যাটেরিয়ালস আমাদের ইউজ করতে হবে। অনেকের আসলে হয় কি এক্সাম টাইমে, এই যে আমার এই ফ্রেন্ড এই কোচিং সেন্টারে গেছে 20টা বই পাইছে, ওই ফ্রেন্ড 25টা বই পাইছে, আমার এখন 30টা বই পাইতে হবে, ওই বইয়ের লোভে গিয়ে আমরা এই জায়গায় ওই জায়গায় 10 জায়গায় যাই, তারপরে আবার কয়দিন পরে নীল খেতে গিয়ে বই কিনি, মানে এরকম অনেক আছে। ঠিক আছে, তো এই ধরনের মানে ফাঁদে পড়া যাবে না, কারণ 20টা বই কিনলেও তোমার ওই 3-4টা বই ডেইলি ধরা হচ্ছে, 3 মাস পরে তুমি দেখবা যে 15টা বই তুমি ধরোই নাই। এটা আমার ক্ষেত্রেও সত্যি হয়েছে, এটা প্রিভিয়াসলি যারা অ্যাডমিশন করে আসছে তাদের সাথে তোমরা কথা বলে দেখো একই জিনিসটা হয়। সো এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকতে হবে। অ্যান্ড আসলে অ্যাডমিশনে এত বইটইয়ের কিছু দরকার নাই। ঠিক আছে, অ্যাডমিশনটা খুবই মানে ওভার রিসোর্সেস নিয়ে তুমি আসলে নিজে দৌড়াইতে পারবে না, তোমাকে দৌড়াইতে হবে ওই যে 2 বছরে যা পড়াশোনা করে আসছে ওইটার উপর বেস করে। ঠিক আছে, এখন আমি এখানে কিছু নমুনা প্রশ্ন দিয়ে রাখছি যেটা তোমাদের একদম পরিচিত, এই বছর এইচএসসি ফার্স্ট পেপারে আসছে, তোমাদের কাছে অনেক কঠিন লাগছে, বাট এটা আমি আজকে সলভ করে দিব না। আইডিয়াটা হচ্ছে এই যে একটা সিলিন্ডার, এই যে 2 নম্বর সৃজনশীলে ছিল একটা সিলিন্ডার, যে সিলিন্ডারটার ভরকেন্দ্রগামী অক্ষর সাপেক্ষে, ভরকেন্দ্রগামী অক্ষ থেকে 60 সেন্টিমিটার দূরে আরেকটা অক্ষ আছে সিডি অক্ষ, সেটার সাপেক্ষে এই সিলিন্ডারের জড়তার ভ্রামক কত বের করতে দিবে। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের জন্য আইডিয়াল কোয়েশ্চেন। যদি মান দেওয়া থাকে, মান দিয়ে থাকলে সেটা ইঞ্জিনিয়ারিং রিটেনের জন্য বেস্ট, এই টাইপের কোয়েশ্চেন। ঠিক আছে, এখন দেখো, এখন আমি তোমাকে বুঝাই আমি কেন এটা এখানে দিয়ে আসছি, এখানে দিলাম আজকে কেন এটা দেখাচ্ছি। এর মূল কারণ হলো তুমি যদি ভালো করে টপিক না পড়ো, টপিকের পাশাপাশি কোয়েশ্চেন সলভিংটা যদি আন্ডারস্ট্যান্ডিংটা যদি ঠিকভাবে না থাকে, তাহলে তোমাকে এই টাইপের কোয়েশ্চেন দিলে তুমি কিছু সলভ করতে পারবে না। পরীক্ষার পরে আইসা বলবো যে সিলেবাসের বাইরে কোয়েশ্চেন করছে, বইয়ে ছিল না, না এটা বলা যাবে না। দেখো আমি তোমাদেরকে এই কোয়েশ্চেনের আইডিয়া শেয়ার করবো। যেমন ধরো এটা সিলিন্ডার, তো এই যে সিলিন্ডারটাকে তুমি এক অক্ষ বরাবর দেখো তো, একটা রডের মতো মনে হয় না? রড, সো রডের মতো মনে হয়। ঠিক আছে, আর সিলিন্ডারের যদি যে কোনো একটা ক্রস সেকশন নাও, সেটা কি একটা রিং এর মতো মনে হয় না? একটা রিং। তাইলে রিং আর রডের জড়তার ভ্রামকের যদি আমরা যোগফল বের করে ফেলি, তাইলে আমরা ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে যাব। ঠিক আছে, তার মানে রিং এর ক্ষেত্রে ভরকেন্দ্রগামী ব্যাসের সাপেক্ষে ঘূর্ণন, আর রডের ক্ষেত্রে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে দুই পাশে ঘূর্ণন। ঠিক আছে, তাইলে দেখো একটার জড়তার ভ্রামক m(l²/12), আরেকটার জড়তার ভ্রামক m(r²/4). এখন তোমাকে যদি বলি, জিজ্ঞেস করি তুমি কি চাকতির রিং না, এটা রিং হবে না, এটা হবে চাকতি। সো তোমাকে যদি জিজ্ঞেস করি চাকতির জড়তার ভ্রামক কি তুমি বই থেকে পড়ো নাই, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে দণ্ডের জড়তার ভ্রামক কি তুমি বই থেকে পড়ো নাই, তোমার দুইটার অ্যান্সার হচ্ছে ইয়েস।
এখন দুইটাকে কম্বাইন করলে তুমি সিলিন্ডারের ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক পেয়ে যাবা। এখন এরপরে যদি তুমি বলো যে ভাই এটা তো বইতে নাই, তাহলে এটা তো হইলো না। 2 আর 3 যোগ করলে 5 হয়, 2ও তোমার বইতে আছে, 3ও তোমার বইতে আছে। এখন যোগফল করার নিয়মটাও তোমাকে বই থেকে শেখানো হয়েছে, এখন 5 বইতে নাই, এটা তো বলা যায় না, তাই না? তো তোমাকে এখানে সেন্স খাটাইতে হবে। হ্যাঁ, বেসিক্যালি এই টাইপের কোয়েশ্চেন এইচএসসি তে এর আগে কখনো আসে নাই। সো ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। এই যে সুমিত যে কথাটা বললো, সবসময় প্রশ্ন কর্তারা তো সেম থাকে না, তাই না? যেমন ধরো গত বছর আমরা পড়িয়েছি 2 জন পড়াইছে, এই বছর 3 জন আসছে, তার মানে আমাদের পড়ানোর ফ্লেভারেও কিছু নতুনত্ব আসবে, কিছুটা চেঞ্জ আসবে, ঠিক আছে? তো ঠিক তেমনি আগামী বছর আমরা যে পড়াইতে পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নাই, আমরা জানি না, ঠিক না? তার মানে এই যে জিনিসগুলার চেঞ্জ হইতেছে, এর মূল কারণটা তো আমরা আশা করি বুঝতে পারতেছি। তা এই দেখো, এই টাইপের কোয়েশ্চেন আমাদের অ্যাডমিশন টেস্টে আসার জন্য উপযোগী। এমনকি এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা ফাউন্ডেশন ক্লাসে আমরা করাবো। সো তোমাকে আমরা হিন্ট দিয়ে দিলাম, এখন বাকিটা তোমরা ট্রাই করো। নেক্সট আরেকটা এমসিকিউ, যে এমসিকিউ গ্রাফের এমসিকিউ দেখলে তোমরা ভয় পেয়ে যাও। আমাদের প্রত্যেকটা অধ্যায়ে আলাদা ডেডিকেটেড ভাবে গ্রাফ সেকশন থাকবে, গত বছরও ছিল, এগুলো তোমরা অনেকেই দেখো নাই, ক্লাস লম্বা দেখে তোমরা ইগনোর করে গেছো। প্রত্যেকটা ক্লাসে আমি বলে দিতে পারবো, প্রত্যেকটা অধ্যায়ের গ্রাফ রিলেটেড সেকশনই আমরা আলাদা করে নিয়েছিলাম, ক্লাসের শেষ অংশে অথবা ক্লাসের শুরুর অংশে। তো গ্রাফ থেকে তোমার অ্যাডমিশন টেস্টে কোয়েশ্চেন থাকবে মাস্ট। তো দেখো আমি কোয়েশ্চেনটা বুঝাই দিচ্ছি। আমরা অলওয়েজ কি করি, এই যে ব্যাগ বনাম সময়ের গ্রাফ দেখি, এখানে কিন্তু ব্যাগ বনাম সময় না, এখানে ব্যাগ বনাম অবস্থানের গ্রাফ দেওয়া আছে, একটা বস্তুর গতির ব্যাগ বনাম অবস্থানের গ্রাফ দেওয়া আছে। সেখান থেকে ত্বরণ বনাম অবস্থানের গ্রাফ কি হবে, এখানে 4টা অপশন আছে, এ বি সি সি ডি। ওকে, এই 4টা অপশন আছে। এবার তুমি অ্যানালাইসিস করে আমাদের উত্তরটা জানাবা 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক। এটাও আমরা ফাউন্ডেশন ব্যাচে আমরা এই ক্লাসগুলো করাবো, মানে এই ধরনের কোয়েশ্চেন সলভ করাবো। সো দুইটা আমরা নমুনা কোয়েশ্চেন দেখাইলাম, কি টাইপের জিনিস আমরা তোমাদের সামনে ইন্ট্রোডিউস করবো, কমপ্লিটলি নতুন জিনিস না, যে না এটা তো এর আগে কখনো বইতে ছিল না, ওই যে এটা ইংলিশ বই থেকে তুলে এনে দিচ্ছেন, এটা ওই অনার্সের বই থেকে করাইতেছেন না, এরকম কিছু হবে না, এটা আইআইটি যেই থেকে এনে দিচ্ছেন না, এরকম হবে না, তোমাদের জিনিস দিয়ে তোমাদেরকে ওইরকম ভাবে পড়ানো হবে। ওকে, সো এরপরে এবার আসো, এবার হচ্ছে আমরা একটু অ্যানালাইসিস করে দেখি যে আমাদের ভর্তি পরীক্ষায় আমরা যে কমন ইনস্টিটিউটগুলোতে ভর্তি পরীক্ষা দিব তাদের কোন ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, রিটেন নাকি এমসিকিউ নাকি দুইটা কম বেশি কোথায় হয়। সো আমাদের যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির মধ্যে 2025-এর তথ্য অনুযায়ী আমরা 2025 অ্যাডমিশন টেস্টের তথ্য অনুযায়ী বুয়েটে রিটেন পরীক্ষা হয়েছে, কুয়েটে রিটেন পরীক্ষা হয়েছে, এমআইএসটিতে হয়েছে, বুটেক্সে হয়েছে, তার মানে 4টা ইউনিভার্সিটিতে রিটেন পরীক্ষা হয়েছে। তাহলে এখানে দেখো, এখানে কয়টা রিটেন পরীক্ষা, এখানে 20টা, তারপরে কুয়েটে খুব সম্ভবত 15টা ফিজিক্স, এমআইএসটিতে 10টা, বুটেক্সে 10টা। তাহলে এবার দেখো তো, মানে 20টা 30 40 55, তার 55টা রিটেন কোয়েশ্চেন পারার জন্য আমাদেরকে ফিজিক্সে কি পরিমাণ পড়াশোনা করতে হয়। ঠিক শুধু 55টা না, এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির রিটেন কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির রিটেন কোয়েশ্চেন এই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির রিটেন কোয়েশ্চেন থেকে একটু আলাদা। ঢাকা ইউনিভার্সিটিতে রিটেন কোয়েশ্চেন আসে 4টার মধ্যে 2টা থাকে কনসেপচুয়াল আর 2টা থাকে ম্যাথ সলভিং বেসড। আমি জেনারেলি কথা বলতেছি, অনেক সময় দেখি 3টা ম্যাথ সলভ করতে হয়, একটা থাকে প্রবলেম সলভিং এর মতো, মানে একটু হার্ডকোর মনে হয়। আচ্ছা, এবার আসো ইনস্টিটিউট ওয়াইজ যেগুলো আমাদের কি হয়, এমসিকিউ আসে, গত বছর আসছে, এই বছর আসবে কি আসবে না সেটা ডিপেন্ড করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ক্ষেত্রে ডিপেন্ড করে সার্কুলারের উপরে। চুয়েটে এমসিকিউ আসছে, রুয়েটে এমসিকিউ আসছে, আর আইইউটিতে অলওয়েজ এমসিকিউ আসে। এই এমসিকিউ গুলা কিন্তু রিটেন বেসড এমসিকিউ, তার মানে আলটিমেটলি তোমাকে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার জন্য রিটেন বেসড প্রিপারেশনটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। ঠিক তেমনি ভার্সিটির ক্ষেত্রে দেখো সব এমসিকিউ, বেশিরভাগ ইউনিভার্সিটি হচ্ছে এমসিকিউ বেসড হয়ে থাকে, তার মানে ভার্সিটির ক্ষেত্রে আমরা এমসিকিউ প্লাস শর্ট রিটেন দেখব, শর্ট রিটেন। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা বেশি নজর দিব
রিটেনের দিকে। ঠিক আছে, কনসেপচুয়াল রিটেন কোয়েশ্চেন। তোমরা লাস্ট ইয়ারের একটু কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা বুয়েট ভর্তি পরীক্ষা, তারপরে হচ্ছে এই বুয়েট ভর্তি পরীক্ষার কথাই আমি বলি, বুয়েট ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনের স্ট্রাকচারটা কেমন ছিল। জাস্ট স্লাইটলি তোমাদের জানাশোনা টপিক থেকে জাস্ট স্লাইটলি তোমাদের কমন কোয়েশ্চেনগুলোকে একটু ঘুরে দেওয়া হয়েছে। হ্যাঁ, 20টা কোয়েশ্চেনের 20টা ঘুরে দেওয়া হয় নাই, কিন্তু প্রচলিতভাবে মানে পূর্বের ধারণা অনুযায়ী আমরা যেরকম দেখতাম যে 20টা কোয়েশ্চেনের মধ্যে 20টার মধ্যে দেখা যাইতো এই যে 15 থেকে 16টা কোয়েশ্চেন আসতো একদম হুবহু ম্যাথ সলভিং, 4 থেকে 5টা কোয়েশ্চেন একটু ঘুরানো থাকতো। কিন্তু এখন সেটা একটু একটু বেড়ে যাচ্ছে, এখন দেখা যাচ্ছে 12 থেকে 13টা কোয়েশ্চেন থাকে ম্যাথ সলভিং, আর ঘুরানো কোয়েশ্চেন বা কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকে 6 থেকে 7টা। বা এটা আসলে আমার ইয়েটা আরেকটু চেঞ্জ হইতে পারে, ঠিক আছে, আমি রাফ একটা ধারণা দিচ্ছি। তো আমাদেরকে কিন্তু কনসেপ্ট বেসিস পড়াশোনাও করতে হবে, পাশাপাশি প্রচলিত এই যে ম্যাথ সলভিং আছে, কোয়েশ্চেন মানে সলভ করতে, ওইটার মধ্যেও আমাদেরকে থাকতে হবে। সো শুধুমাত্র কোয়েশ্চেন ব্যাংক সলভ করলে চান্স পাওয়া যায় এইটা 50-50। যে কোনো পড়াশোনা করে না, শুধু কোয়েশ্চেন ব্যাংক সলভ করে পরীক্ষার হলে গেছে, সে হয়তো অনেক কিছুই ভালো করে পারবে না। আবার যে অনেক কিছু পড়াশোনা করে কোয়েশ্চেন ব্যাংক সলিউশন করছে, তার জন্য আবার পরীক্ষা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। ঠিক আছে, সো আমি ইউনিভার্সিটি বেস আলোচনা করে দিলাম। নেক্সট আমরা এবার ভাইয়া আপনি, আমরা আসলে আমাদের কোর্স ফি কেমন রাখবো বা কত হতে পারে সেটা, টাকা পয়সার ব্যাপারে সবসময় আমাকে কেন টানাটানি করে বলো দেখি। কারণ সেটা আমরা বুঝি না। তাই আমি তো আরো কম বুঝি। তাহলে একটা কাজ করা যাক, পোলাপানের কাছে কিছু পরামর্শ নেওয়া যাক নাকি? হ্যাঁ। আচ্ছা, তোমরা তাহলে একটু কমেন্ট করে জানাও যে আমাদের স্বাধীনতা 26 অর্থাৎ ইউনিভার্সিটি প্লাস গুচ্ছ, এই গুচ্ছকে ইংরেজিতে কি বলে? জিএসটি। ও নাইস, হি নোজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সো এইটার জন্য তোমাদের কত এক্সপেকটেশন, যে কত কোর্স ফি রাখলে ভালো হয়? তাড়াতাড়ি জানাও, আমার বুকে ব্যথা উঠছে, অসুস্থ মানুষ, যে কোনো সময় এইখানে কাইতে হয়ে যেতে পারি। কত চাও, কত হইলে ভালো হয়, পরামর্শ দাও। মানে একটা মজার ব্যাপার জেনে রাখবা, দাবি করতে আবদার করতে কখনো পিছপা হবা না। তোমার যেটা মন চাইতেছে, যে বেইনসাফি না হয়, বলে ফেলবা যে ভাই আমার জন্য এটা হলে ভালো হয়। তারপরে যদি কবুল হয় আল্লাহর দরবারে, আমরা আর তো ছোটখাটো মামলা, তাই না, আমরা আমাদেরটা কবুল হয়েই যাবে, সমস্যা নেই। আর ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অর্থাৎ বিপ্লব 26 কোর্সে বেস প্রাইস রাখা হয়েছে, অর্থাৎ রেগুলার ফি রাখা হয়েছে হচ্ছে 2999 টাকা। সো তোমাদের নাইম ভাইয়া, সুমিত ভাইয়া এবং কিবরিয়া ভাইয়া ক্লাস নিবে, সেটা চিন্তা ভাবনা করে তোমরা একটু কমেন্ট করো, আমরা যেন একটু দেখে তারপর একটু মতামত নিতে পারি। এর মধ্যে আবার মজার ব্যাপার হচ্ছে, বেশ কয়েকজন আমাদের পেজে নক করা শুরু করছে যে ভাইয়া আপনাদের ওয়েবসাইটে তো কন্টেন্ট পাচ্ছি না। হ্যাঁ, কন্টেন্ট পাচ্ছি না মানে কোর্সটা পাচ্ছি না, ইঞ্জিনিয়ারিংয়ে এনরোল করব। সো মজার ব্যাপার হচ্ছে যে অলরেডি তোমরা চলে গেছো অনেকে এনরোল করার জন্য। তো আচ্ছা, তাসনিম আহমেদ বলছে 1500। সো ভাই একটু যদি একটু উল্লেখ করে দাও ভালো হয়, যে কোনটার জন্য বলছো 1500। ইউনিভার্সিটি যদি হয় তাহলে ইউ লেখো, জাস্ট বুঝতে পারবো। আর ইঞ্জিনিয়ারিং এর জন্য যদি হয় তাহলে ই লেখো, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটার জন্য তুমি 1500 অফার করতেছো, মানে 1500 চাচ্ছ। সো যারা হচ্ছে তোমরা কি বলে আমাদের পেজে নক করতেছো, আমার মোবাইলে তো লগ ইন করা পেজ, সো আমি দেখতে পাই মাঝে মধ্যে মেসেজ, ঢুকি না যদিও, তারপরেও দেখা তো যায়। সো তোমরা যারা নক করতেছো, আমাদের ওয়েবসাইটে কোর্স নেই, ইনশাল্লাহ আগামীকালকে দুপুরের মধ্যে পেয়ে যাবা আর কি, টেনশনের কিছু নাই। ওকে, সো তাসনিম আহমেদ বলছে 1500, তারপরে আরো কে জানি বললো, ইয়াহিয়া সালে দেইভ, তোমার উচ্চারণটা সম্ভবত আমি ঠিক মতো করতে পারতেছি না। ইঞ্জিনিয়ারিং এ ও বলছে হচ্ছে 2000। সো ইঞ্জিনিয়ারিং এ 2000, আর এইখানে বলছে হচ্ছে 1500। তিনজনের মতামত পাইলাম। আরো কেউ বলো দেখি কি চাও তোমরা, যতটুকু করতে পারি আমরা করব, টেনশন নাই। তাসনিম ইঞ্জিনিয়ার ভার্সিটির জন্য বলছে 1500, আমি ঠিকই ধরছিলাম, ইউ লিখছে, সমস্যা নাই। গুড গ্যাস। আই এম রিয়েলি অ্যাপ্রিসিয়েটিং দিস, কারণ অনেক সময় দেখা যায় যে অনেক প্ল্যাটফর্মে এরকম যখন জিজ্ঞাসা করা হয় তখন খুবই বালখিল্যতার সাথে, খুবই ছেলে মানুষই করে অনেকে অনেক আজে বাজে উল্টাপাল্টা অ্যামাউন্ট বলে, 1 টাকা ফ্রি করে দেন অমুক তমুক। তো আলহামদুলিল্লাহ আসলে আমাদের ফলোয়ার কম, তারপরে আমরা খুশি এবং সুখী আলহামদুলিল্লাহ, কারণ হচ্ছে ওই যে বলে না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, ব্যাপারটা এরকম আর কি। ওকে ভাই, আলাদা করে কি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স কি আছে?
আর ইঞ্জিনিয়ারিং খাদিজা আক্তার চাচ্ছে 1500 টাকা। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ একজন চেয়েছে 1500 টাকা। ওকে। আর বেটা তুমি জানতে চাইছো আলাদা করে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে কিনা? আছে, বাট এইটাতে আমাদের সাথে যারা একাডেমিকে ছিল এইচএসসি 26 এর, অর্থাৎ আমরা বলি পুরাতন মনোনিয়ান বা আমাদের ঘরের লোক, একমাত্র ঘরের লোকই পার্টিসিপেট করতে পারবে। যারা আমাদের সাথে কোর্সে ছিল না তাদেরকে আমরা নিতে পারছি না আপাতত আর কি। আচ্ছা, মাহাদি আঞ্জুম জিজ্ঞাসা করছে আরো কয়েকজন কোর্সে কমেন্টে, ভাই এইচএসসি 28 এর ফিজিক্স কোর্স কবে আসবে? এটা খুব তাড়াতাড়ি আসবে, খুব শীঘ্রই আসবে, মানে উইথিন 1 উইক। উইদিন 1 উইক পেয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি তোমাদেরকে একটু ইনসাইড ইনফরমেশন দেই যে ফিজিক্সের একাডেমিক কোর্স এবার যেটা আসছে সেটা কিন্তু ফুললি রেকর্ডেড, রাইট? হ্যাঁ, কিছু লাইভ ক্লাস থাকবে, মানে ওইটা ডাউট সলভিং এর নাকি প্রবলেম সলভিং। সলভিং এর। ওকে, সো ওই কোর্সটা যেহেতু রেকর্ডেড আসছে, সুতরাং ওই কোর্সের রেকর্ডিং অলরেডি অনেকটা হয়ে গেছে। সুতরাং আগামী সপ্তাহের মধ্যে আমরা ঘোষণা দিয়ে কোর্স তোমাদের কাছে অফার করতে পারবো। আচ্ছা, তাসনিম আহমেদ জানতে চাইছো একটা বিশেষ প্রতিষ্ঠানের নাম লিখে যে ইঞ্জিনিয়ারিং ম্যারাথন ক্লাস করব নাকি? করতে পারো, অবশ্যই করতে পারো। আমি নিজেও একটু আগে বলেছি, শেখার সোর্স একটা হওয়ার চেয়ে একাধিক হওয়াটা ভালো। তবে তোমরা একটু গত বছরের ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করে নিও। যেমন ধরো, আমি এটা নিয়ে লিখতে চাইছিলাম, ওই স্পেসিফিক প্রতিষ্ঠানটারই আমি স্লাইডগুলো আমাদের 25 ব্যাচের একটা স্টুডেন্টের কাছ থেকে ওদের বুয়েটের রেজাল্ট দেওয়ার পরে নিয়েছিলাম। মানে ওর সাথে আমার কথা হইতো তো, আর ও খুবই আউটস্পোকেন ছিল। আমাদের গত বছরের আর্কাইভ দেখলে বা যে কয়টা ক্লাস আপলোড হয়েছে এগুলো দেখলেও দেখবা যে ও কি পরিমাণে সোজা সাপটা বলে দেওয়া ছেলে, এবং আলহামদুলিল্লাহ বুয়েটে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়তেছে। তো ওর সাথে কথায় কথায় যখন আগাচ্ছিল, আমি যখন জিজ্ঞাসা করছিলাম যে আমার পড়ানোর বাইরে থেকে কেমিস্ট্রিতে কি কি আসছে, তো বলছিল ভাই কিছুই পাইনি আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি বললাম যে তাহলে তুই যে ওই স্পেসিফিক প্রতিষ্ঠানেও ভর্তি হয়েছিলি, তো ওইখানে যে এত লম্বা লম্বা ক্লাস হয়তো শুনলাম, সেখানে কি কি আসছে সেখান থেকে? বলে যে ভাই ওখান থেকে কিছুই দরকার হয়নি। পরে আমি ওর কথা বিশ্বাস না করার কারণে ও যখন আমাকে স্লাইডগুলো পাঠালো, তখন আমি স্লাইড দেখে অবাকও হয়েছি, হতাশও হয়েছি, হাসছিও। কেন জানো? কারণটা হচ্ছে বিভিন্ন মানে কি বলে শ্রুতিমধুর নাম দিয়ে লম্বা লম্বা ক্লাস নিলাম, আর এমন এমন কন্টেন্ট দেখালাম যে কন্টেন্টটা কোনোভাবেই ওর এইচএসসির সাথে জড়িত না। এই কন্টেন্টের কোনো কিছুই পরীক্ষায় আসবে না, মানে টোটালি রাবিশ যেটাকে বলে, সেটা দিয়ে যদি তোমার কোর্স সাজাও, তোমার কন্টেন্ট সাজাও, তুমি কিছু করতেছো না, তুমি জাস্ট বাচ্চাদের সময় নামের যে সবচেয়ে জরুরি জিনিসটা সেটা খেয়ে ফেলতেছো। এবং এই বাচ্চাগুলো বুঝতে পারতেছে না কেন? ওরা মনে করতেছে যে এখান থেকে যদি কিছু চলিয়ে আসে, 1 মার্কেরও কিছু আসেনি, আসেও না কখনো। মানে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন যারা করে, মেডিকেলের কথা বলতে পারতেছি না, ভার্সিটির কথাও কম বলতে পারতেছি, আমি ইঞ্জিনিয়ারিং এর কথা আমি দায়িত্ব নিয়ে বলতেছি, কোনো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন বাংলাদেশে দেখাইতে পারবা না যেটা গাজাঘুরি কোনো কোশ্চেন নাই। মানে ওইরকম বইয়ের বাইরের আহামরি কিছু একটা দিয়ে দিছে ভাব দেখানোর জন্য, স্যাররা এটা করে না। কারণ কি জানো, একটা মানুষ আসলে কতটা জানে এটা বোঝার জন্য বইয়ের বাইরে যাওয়া লাগে না, বইয়ের ভিতরকারই একটা কথা ঠিকমতো জিজ্ঞাসা করতে পারলে বোঝা যায়। সো এখন কি আর বলবো ভাই, তাদের কাছে কন্টেন্ট থাকে না, তখন তারা বিদেশের বই, অনার্সের বই থেকে কন্টেন্ট নিয়ে আসে বলেই মানে কান্নাকাটি করে, অথচ বইয়ের ভিতরকার জিনিস দেখা যায় যে তারা পড়াই নেই। এই যেমন গতকাল পরশুদিন হইল না এইচএসসি 26 এর পরীক্ষা, ওই পরীক্ষাতেও তো দেখা গেছে যে আমার প্রতি বছর ক্লাসে দেখানো একটা খুবই কমন কন্টেন্ট, ক্যাথোডিক প্রোটেকশন, অ্যানোডিক প্রোটেকশন। সবাই ওই যে আমার কেমিস্ট্রি টিচারদের যে গ্রুপটা আছে ওখানে বলছে ভাই কেউ তো এই জিনিস দেখায় না বাংলাদেশে, অথচ এই জিনিসটা পরীক্ষা চলে আসছে। ওটা আমি প্রতি বছর দেখাই, আমি ভিডিও প্রুফ সহ দিয়ে দিচ্ছি যে ওদের বছর আমি পড়াইছি। এটা কমন একটা বিষয় আছে। ব্যাপারটা এরকম যে বইয়ের ভিতরকার কন্টেন্ট নিয়ে যখন তোমার যথেষ্ট মুনশিয়ানা থাকে, তখন তুমি এমনি ওই ভিতর থেকেই অনেক মানে কি বলে মাস্তানি করতে পারো। যখন তোমার ওই কন্টেন্ট সম্পর্কে ধারণা কম থাকে, তখন তোমার এলাকার বাইরে যাওয়া লাগে আর কি। এই আচ্ছা, ওকে। ইঞ্জিনিয়ারিং এরটা ফাইয়াজ তাহমিদ বলতেছে 2500 টাকা রাখেন ভাই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এ ফাইয়াজের আবেদন 2500। আবার আবদার যেহেতু করতে বললেন, রিজনেবল আবদার করলাম, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, করেছো, কোনো সমস্যা নেই। তুমি যদি 25 টাকাও বলতো তাতেও ওকে ছিল, কোনো সমস্যা নেই বেটা। আচ্ছা, তাসনিম আহমেদ, তুমি আবার একই কোশ্চেন রিপিটেটিভলি করছো, আরো বাজেভাবে করছো। এটা আমি প্রশ্নটা পড়লে ওই প্রতিষ্ঠানের একটু ক্ষতি হবে, আমি না করি পড়ি প্রশ্নটা, কারোর ভাই নাম টাম ধরে এভাবে দরকার নেই। ওকে, তারপরে আচ্ছা, মাহাদি আঞ্জুম জিজ্ঞাসা করছো তাহলে ডাউট সলভিং কেমনে করবেন, মানে তোমাদের একাডেমিক কোর্সের কথা বলছো, টেনশন করেন, ওটা নিয়ে আলোচনা হবে আর কি, ওটা নিয়ে প্ল্যান আছে। আচ্ছা, ইয়াহিয়া সালেহ দেইফ
তুমি বলছো ভার্সিটিটা 1700 রাখেন, আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং 2000। ওকে ঠিক আছে ভাই, আর সময় নষ্ট করছি না। আমি তাহলে এখন তোমাদের কথা শুনে একটা সিদ্ধান্তে নিয়ে চলেই আসি। তাহলে এবার ওকে, নাইম কি করা যায় বলো তো, বলেই ফেলবো নাকি কিছু হ্যাঁ। একটা? দেন বিসমিল্লাহ করি। হ্যাঁ ওকে, সো ইঞ্জিনিয়ারিংটা শুরু করেন প্রথমে। প্রথমে ইঞ্জিনিয়ারিং। আচ্ছা ঠিক আমার আছে। সাজেশন হচ্ছে 2 1 কমাই দেন, 2 কে 1 করে দেন। তাই ওকে, সো ইঞ্জিনিয়ারিং এ তাহলে তোমরা ওই যে কি জানি একটা গান আছে না, 2 কে আমি 1 করি না, 1 কে করি 2। হ্যাঁ 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 হ্যাঁ। এখন আমরা উল্টা একটা কাজ করতে পারি নাকি? আচ্ছা তাহলে এখানে 2 এর জায়গায় জাস্ট তুমি ভেবে নাও 1 আছে। আমার মনে হয় তাতে তোমাদের খুব বেশি একটা মন খারাপ হবে না ইনশাল্লাহ। আচ্ছা, সো এটা আর কি ইঞ্জিনিয়ারিং এর জন্য আমরা ডিসকাউন্টেড কোর্স ফি দিচ্ছি আপাতত, এবং অবশ্যই একটা উইদিন টাইম লিমিট, এবং টাইম লিমিটটা তোমাদের দেওয়া আছে আর্লি বার্ড অফার 20 অগস্ট পর্যন্ত, অনেক সময় আছে এখন হ্যাঁ। হাতে। ওকে ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার কি বলে ভার্সিটিটা, এটা তাহলে কত করা যায়? দেন আচ্ছা 1 তাহলে 4 9 আচ্ছা 9। আচ্ছা বুঝতে পারছি তুমি কি চাচ্ছ। 1499 ঠিক আছে। ওকে তাহলে এটা তো না, মনে হয় হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে না? হ্যাঁ। ওকে তাহলে তোমাদের আবদার মনে হয় রাখা হয়েছে, খারাপ না আর কি। সো একজন যে 1700 বলেছে আর একজন 1500, দুইজনের চাওয়ার চেয়ে কম। আর ইঞ্জিনিয়ারিং এ যে যা বলছো তাদের মধ্যে একজনের চেয়ে একটু বেশি হয়ে গেছে, বাকি সবার পক্ষেই আমার মনে হয় সাপোর্টিভ থাকবে আর কি। তবে কারো সমস্যা থাকলে অবশ্যই আমাদেরকে হ্যাঁ জানাইতে পারো, জানাইতে টাকা পারো। সমস্যা আসলে এটা আসলে কোনো সমস্যাই না ভাই, এটা জীবনের জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে জীবনে কোনো কিছুতে না পিছপা হবা না, সাহস করে আগাও। তোমাকে আল্লাহ যতগুলো নিয়ামত বরকত দান করে তার মধ্যে সবচেয়ে তুচ্ছ নিয়ামতটা আমার কাছে মনে হয় টাকা পয়সা। এটার জন্য আসলেই খুবই কম মানুষ আটকায় থাকে। তোমার যদি প্রচেষ্টা যথেষ্ট পরিমাণে থাকে তুমি একটা ব্যবস্থা পাবা। যেমন ধরো আমি আমার নিজের কথাই যদি বলি ভাই, আমার বাপ মেলা বড় লোক ছিল, কিন্তু আমার বাপের কিছু আবেগী কাজ কারবারের কারণে আমি যখন বড় হয়েছি, মানে আমার বয়সের গ্রাফ যদি দেখো, আমার বেড়ে ওঠা হয়েছে এইভাবে, আর আমার বাপের টাকা পয়সা চলে গেছে এইভাবে। সো এমন একটা ক্রিটিক্যাল টাইমে ছিলাম, আমার ওই 9-10 ইন্টারমিডিয়েটের টাইমটা, এই বয়সটা চিন্তার বাইরে। সো তখন বিশেষ করে 9-10-এ আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাই অলমোস্ট ফ্রিতে পড়ছি আমার স্কুলের স্যারদের কাছে। কেন পড়তে পারছি? তারা কেউ কখনো আমার কাছে টাকা চাইতোও না, কারণ আমার রেজাল্ট ভালো ছিল। শুধু তাই না, অনেকের আছে না রেজাল্ট ভালো কিন্তু ক্লাসে মনোযোগ দেয় না, ভাব মারে, অমুক তমুক, হ্যাঁ, অহংকার করে। আমি এই টাইপের কখনো ছিলাম না। আর আলহামদুলিল্লাহ আমার স্যাররাও এরকম ছিল যে তাদের প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষণীয় ছিল। এবং আমাদের সময় কিন্তু ক্লাসে শুধু পড়ালেখা হইতো না, যেটা তোমরা এখন আশা করো। আমারে শুধু ওই অঙ্কটা করাই দিয়ে আপনি চলে যান, এই থিওরিটা বুঝাই দিয়ে আপনি চলে যান। আমাদের সময়কার যুগটা এমন ছিল, আমাদের ক্লাসে বইয়ের পড়াশোনার চেয়ে জীবনের পড়াশোনা বেশি হইতো, ট্রাস্ট মি। এবং এই কারণে তখন এই সামাজিক অনৈতিক ব্যাপারগুলো অনেক কম হইতো। হ্যাঁ, এখন তোমাদেরকে একটা শিক্ষণীয় গল্প যেটা দিয়ে আমি একটা কেমিস্ট্রি টপিক বুঝাবো, এইটা বললেও তোমরা অনেক সময় হইচই তোলো, পড়ান স্যার পড়ান। মানে এইটা যে কি পরিমাণে নৈতিক স্খলন, এটা তোমাদের ধারণার বাইরে। ওকে, সো দ্যাট ইজ আওয়ার প্রাইস অ্যানাউন্সমেন্ট, আশা করি বুঝতে পারছো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, একটু সরি, এখানে একটা ছোট ভুল হয়েছে, এটা আমাদের আগের ইয়া রয়ে গেছে আর কি, আমি খেয়াল করি নাই। সো ওকে, আমাদের পেমেন্ট যেভাবে করবা, ওয়েবসাইট তো আছেই, তারপরেও আমাদের হোয়াটসঅ্যাপে নক করবা হচ্ছে এই নাম্বারে 1971 69 52 015 1971 69, লাস্টে হচ্ছে তোমার 52। আশা করি এই নাম্বারটা ভুলবা না, এত সুন্দর সুইট একটা কি বলে মানে রিদমিক নাম্বার, এটা বলে কেমনে মানুষ। সো এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার। নগদ এটাতে করতে পারবা, বিকাশও করতে পারবা, তবে বিকাশে কিন্তু পেমেন্ট করতে হয়। অনেকেই কোর্স ফি দেওয়ার জন্য পাগল হয়ে যাও, দিতে পারতেছি না কেন, তুমি সেন্ড মানি করার চেষ্টা করতেছো, এটা হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার, ঠিক আছে? সো দ্যাটস ইট। তারপরে আমরা নেক্সট স্লাইডে যাই নাকি? ওকে, সো এইবার আবার তোমাকে লাগবে আর কি। আপনি বলেন। আচ্ছা, সো প্রোগ্রাম শুরু লেখা আছে হচ্ছে 5 তারিখে, কিন্তু আবার লাস্টে লেখা মূল কোর্স শুরু। দুইটার পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে 5 তারিখে সন্ধ্যা 7:30 ওরিয়েন্টেশন ক্লাস হবে। অর্থাৎ এবার শুরু করছি, অন্যান্য বছর যেমন আমরা কেমিস্ট্রি দিয়ে শুরু করি, এবছর আমরা প্রোগ্রামটা শুরু করছি হচ্ছে ফিজিক্স দিয়ে। এবং 4 তারিখে তোমাদের মূল পরীক্ষা শেষ, তারপরে প্র্যাকটিক্যালের
জন্য একটা গ্যাপ আছে, তারপরে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে। হ্যাঁ। সো তার মধ্যে আমরা ক্লাস শুরু করে দিব, এবং এই দিন মূলত যেটা হবে, এই দিন ফিজিক্স হ্যাঁ ফাউন্ডেশন এই যে এটা ফিজিক্সের ফাউন্ডেশন ক্লাস। তোমরা কেমিস্ট্রির ফাউন্ডেশন ক্লাস অনেক করেছো আমার, সো এখন হবে হচ্ছে ফিজিক্সের ফাউন্ডেশন ক্লাস। একটা 9 তুমি নিজে নিবা, হ্যাঁ, আর একটা মনে হয় সুমিত নিবে। আরেকটা শুনি। সো এই জন্য দুইটা ডেট দেওয়া আছে, 5 তারিখে আর হচ্ছে 7 তারিখে। So, ওদেরকে আসলে এই ওরা ক্লাসগুলো কিন্তু লাইভ করা হবে। ইয়েস, তোমরা এখনই কিনতে হবে আমরা সেটা না, বলতেছি না, না তোমরা ক্লাস দেখো, এরপরে তোমরা হ্যাঁ। ডিসিশন নাও। কোনো তড়িঘড়ি নাই, মানে আমরা কোনো ফোমো ক্রিয়েট করতেছি না। ফোমো তো বোঝো সবাই, যে ফিয়ার অফ মিসিং আউট, যে তুমি কোর্স শুরু হয়ে যাচ্ছে, কোর্স ফি বেড়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। কোর্স শুরু হচ্ছে 5 তারিখে, তারপরেও তুমি হাতে আরো 15 দিন সময় পাচ্ছ, মানে 2 সপ্তাহের বেশি যাচাই করার জন্য। তুমি বোঝো যে ডাজ অ্যাকচুয়ালি মনন একাডেমি ওয়ার্ড অফ মাই অ্যাটেনশন। কারণ দেখো ভাই, 2টা পয়সা দিবা, এইটার চেয়ে বড় ক্ষতি কিন্তু তোমার অ্যাটেনশনে। তুমি মনোযোগটা আসলে কোথায় দিচ্ছ? তারা তোমার সময় খেয়ে ফেলছে না তো? দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। টাকা গেলে টাকা ফেরত পাবা জীবনে, সময় গেলে এই সময়টা আর ফেরত পাবা না। আর তোমাদের যেসব ভাইয়া পুরা জীবনে দ্বিতীয়বার পরীক্ষা দিচ্ছে, তাদের কাছে একটু দেখো, তাদের চেহারাটা দেখো, যে তাদের উপরে কি পরিমাণে হতাশা ভর করে। এটা ভেবে আমার নিজেরও কষ্ট লাগে, তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করি, বাট বাস্তবতা হচ্ছে তারা নিজেকে অনেক সময় দোষারোপ করে, অনেক সময় সিস্টেমের দোষ দেয়। হোয়াটস এভার ভাই ভাই, মানুষ আলটিমেটলি দিন শেষে আঙ্গুল তুলবে তোমার উপরে। এবং তোমার এই প্রত্যেকটা চয়েস, যে তুমি অ্যাকচুয়ালি কোথায় ভর্তি হয়েছো, তোমার অ্যাটেনশনটা কোথায় দিচ্ছ, টাকা বড় ব্যাপার না, তোমার অ্যাটেনশন টাইমটা কোথায় স্পেন্ড করতেছো, কি কাজে কাদের সাথে, এটার উপরে ডিফাইন্ড হয় তোমার আলটিমেট গোলটা কোথায় যাবে। ওকে, সো আশা করি বুঝতে পারছো। আর কেমিস্ট্রি ফাউন্ডেশন ক্লাস, এটাও আগের বছরের স্লাইড একটা রয়ে গেছে, সরি, এটা পাবলিকলি আমার বলার দরকার নেই, কারণ এই কোর্স এক্সক্লুসিভলি ফর মননের ঘরের মানুষজন, সো বলছি না আপাতত। হ্যাঁ, নেক্সট প্লিজ। ওকে, সো এটা সুমিত ক্লাসের টাইমিংটা রাইট, আপনারা দুজনে এক্সপ্লেইন করেন। তো দেখো, এই যে আমাদের পদার্থবিজ্ঞানের যে টাইমটা আমরা রাখলাম ইউনিভার্সিটি এন্ড জিএসটি, যেমনটা বললাম আমাদের যে আইডিয়াটা, যে আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিডিরেকশনাল ক্লাস। ইউনিডিরেকশনাল, তো আমরা ইউনিডিরেকশনাল ক্লাসটা নিচ্ছি প্রথম 2 ঘন্টা সময়। এই প্রথম 2 ঘন্টা সময় ধরার পর আমরা একটা আধা ঘন্টা ব্রেক রাখতেছি, এবং আধা ঘন্টা ব্রেকের পরই আমরা রিটেনটা শুরু করতেছি। এই যে রিটেন নিয়ে আমরা ওই টপিকগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। এই 9:30 থেকে 10:30টার মতো আমরা 1 ঘন্টা একটা টাইম স্পেন্ড রাখছি। কখনো সেটা কম হবে, কখনো সেটা আমাদের ওই টপিকের উপর ভিত্তি করে সেটা 11টাও হতে পারে। আমরা এটা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারি। এবং সপ্তাহে তোমরা ফিজিক্স ক্লাস পাচ্ছ টানা 3 দিন, মঙ্গল, বুধ, বৃহস্পতি। রাইট, তার মানে মাথায় রাখো, মঙ্গল, বুধ, বৃহস্পতি 3টা দিন তোমাকে একটু ইনভেস্ট করতে হবে, আমি বলবো ফিজিক্স ভালো করে একটু গভীরে যেয়ে শেখার জন্য। আর আমার কাছে খুব কষ্ট লাগে, বুঝছো, নাইম আবার মাইন্ড করো না, সুমিত মাইন্ড করো না প্লিজ। আমাদের আমলে, একটু ভিতরে আসো, দেখা যাচ্ছে, আমাদের আমলে মানে যদি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, 3টার মধ্যে পোলাপাইন সবচেয়ে বেশি মানে স্বস্তিতে থাকতো কোন সাবজেক্টটা নিয়ে, সেটা ছিল হচ্ছে ফিজিক্স। তো বর্তমানে এসে কি যে হয়েছে ফিজিক্সে, মানে কাদের কাছে কি পড়ে কি যে হয় ভাই, আল্লাহর কসম বলতেছি, মানে সবাই ফিজিক্স নিয়ে এত মাথা খারাপ করে ফেলে, আমার দেখে রাগ লাগে যে ভাই ফিজিক্স আছেটা কি, বলো তো বাবা, আছেটা কি। তো যাই হোক, যেহেতু তোমাদের ফিজিক্সে এত পেরেশানি, তো এই জন্য ফিজিক্সের জন্য 3টা দিন সময় আমরা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, আমার ধারণা হচ্ছে, মানে ভাই যারা প্রশ্নটা করলেন যে ফিজিক্সে আছে নাকি, আসলে ব্যাপারটা হচ্ছে দেখেন কি, টপিকটা আসলে জটিল। হ্যাঁ, আর আগের ভাই যে বইপত্রগুলো পড়ছেন, এই বইপত্রগুলো তো অনেক কিছু ডিটেইল পড়ানো ছিল, মানে সো বইটা অনেক কিছু বোঝা যায়, বই পড়লে অনেক কিছু বোঝা যেত। হ্যাঁ, বইটা ভালো ছিল আর কি। মানে পরবর্তীতে যে নতুন বইগুলো আসছে, ওই নতুন বইগুলোর সমালোচনার অনেক জায়গা আছে। আমি আমার পার্সপেক্টিভ থেকে বলি, আমি ভাই ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ি, আমার প্যাশনের জায়গা থেকে এখানে পড়তে আসছে। তো আমার ফিজিক্সের প্রতি একটা ভালো লাগার জায়গা ছিল, কিন্তু মূল বই আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। আমি বলতেছি না মূল বই ভালো। আচ্ছা, তুমি না এনডিসি তে ছিলা? হ্যাঁ, নর্ডেম কলেজ। তো তোমার কলেজে তো কোনো স্যারের নিশ্চয়ই বই আছে, মানে ইন্টারমিডিয়েটের লেখা বই। এনডিসির কোনো স্যারের কোনো বই নাই? না, মানে যেমন গুহ স্যার, কেমিস্ট্রির স্যারের বই আছে, কেমিস্ট্রি রসায়নের বই আছে, কিন্তু কেন এনডিসির কোনো ফিজিক্স স্যারের বই নেই? স্যাররা ভালো বলতে পারেন, বাট এটা কেমন অনুচিত হয়ে গেল না? মানে দেশকে ঠকাচ্ছেন বলে আমার মনে হয়। না, আমার কারণ দেখো ভাই, একটা অনেস্ট কথা বলি, আমি বাংলাদেশের বর্তমানে সব কেমিস্ট্রি বই ঘৃণা করি, একদম মনে প্রাণে ঘৃণা করি। বাংলাদেশের কোনো ছাত্র জানে না বলে আমার মনে হয় না যে আরিফ হেটস দিস থিং। বাট একটা বইকে যদি আমি রেকমেন্ড করি বারবার, সেটা কিন্তু গুহ স্যারের বই, যে অনেক ডিটেইলস মানে মানে ওটা হচ্ছে মন্দের ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ অন্যদের তুলনায়। এবং স্যার যে কতটা সাহসী কাজ করে দেখাইছে, তাহলে বাংলাদেশ যে কোথায় থাকতো আজকে ধারণার বাইরে, সে পরে কোনো একদিন গল্প করে বলবো। তো এরকম যদি আরেকজন এনডিসি স্যার আগায় আসতেন, আমার মনে হয় এটা আসলে বাংলাদেশের জন্য একটা বড় সৌভাগ্য হতো। অবশ্যই ভালো হতো। এখন একটু ইনসাইডের একটা গল্প বলি আর কি। সেটা হচ্ছে যে কি, আমি নর্ডেম কলেজে যখন পড়তাম, তখন এক স্যারের কাছে ক্লাস করতেছি। তো স্যার ক্লাসের সময় বলতেছিলেন নাকি কি, উনি ম্যাথ ডিপার্টমেন্টের টিচার।
আমাদের আবার ডিপার্টমেন্ট ওয়াইজ ভাগ করা থাকে। তো ম্যাথ ডিপার্টমেন্টে উনি বলতেছিলেন যে দেখো বাবা আমরা তো আসলে এখন ম্যাথ বই লেখা শুরু করছি, বেশ ভালো কথা। আপনারা যারা এইচএসসি 21 সালে ছিলেন, আমার যারা সতীর্থ যারা আছেন তারা যদি ভেরিফাই করেন, আপনারা জানার কথা যে আমাদের একটা ম্যাথ বই লেখার একটা উদ্যোগ শুরু হয়েছিল। তো উদ্যোগ শুরু হওয়ার পরে টিচাররা চ্যাপ্টারও ভাগ করে নিয়েছিলেন যে আমি অমুক চ্যাপ্টার লিখবো, তুমি অমুক চ্যাপ্টার লিখবা। তো এরকম একটা উদ্যোগের ব্যাপার ছিল। তো তবে মূল ব্যাপারটা হচ্ছে যেটা কি, এটা আসলে একটা সময় সাপেক্ষ একটা ব্যাপার যে আমরা একটা পুরো ডিপার্টমেন্ট মিলে একটা বই লিখবো নাকি একজন একটা বই লিখবো। তো অন্ততপক্ষে এই ব্যাপারটা নিয়ে ভাইয়ের একটা নিজস্ব মতামত আছে, আমার নিজস্ব চিন্তা আছে। তবে মূল কথা যেটা, সেটা আপনাকে আমি এটুকু বলতে পারি, কলেজের প্রচারণা করে তো আমার লাভ নেই। আপনারা কম্পিটিশন যারা কলেজে পড়ছেন, যারা ভবিষ্যতে পড়তে যাচ্ছেন তারা জানেন আমাদের টিচাররা যথেষ্ট ভালো পড়ান। আমরা তো স্মার্ট বোর্ডের সহায়তা নিয়ে পড়তেছি, ওনারা মূল বোর্ডেই যে এত সুন্দর সুন্দর করে একটা ওয়েভের ইকুয়েশন আমাকে দেখানোর জন্য আমি একটা গ্রাফিং টুলের সহায়তা নিতেছি। ওনাদের গ্রাফিং টুল লাগানো ভাই, ওনারা ওই ব্ল্যাক বোর্ডে বিভিন্ন চক দিয়ে যে সুন্দর করে আর্ট করে আপনাকে যে জিনিসটা ইনটিউশনটা দেওয়ার চেষ্টা করে না, অন্য কোনো কলেজে আমি জানি না অন্য কোনো কলেজে এই জিনিসটা হয় কিনা। আমাদের কলেজে টিচাররা ওই ন্যূনতম যে দরকারটা, যে ক্লাসে ভালো করে পড়ানো, ওই জিনিসটা স্যারেরা আমাদেরকে করে দিচ্ছে। সো আই এম গ্রেটফুল টু দেম। আর তাদের এই শেখানোর পদ্ধতি কিছুটা যে আমরা ইনহেরিট করতে পারছি, বা আমি চেষ্টা করবো সেই ইনহেরিট করা এবং সেটা আপনাদের ক্লাসে প্রজেক্ট করা, আমার যতটুকু সর্বোচ্চ সেই চেষ্টাটা থাকে। গুড। সো আমি একটু কেমিস্ট্রির উত্তর দিয়ে নিই। দুই একজন জানতে চাইছো যে সৈকত আব্দুল্লাহ ভাইয়ের কোর্স নিব কিনা কেমিস্ট্রিতে। অবশ্যই নিতে পারো। সৈকত এবং শাওন দুইজনই আমার খুবই পছন্দের, তোমরা জানো, অবশ্যই নিতে পারো। তবে আর একটা ইনসাইড ইনফরমেশন দেই, ও যেহেতু একটা দিল, আমি দিচ্ছি হচ্ছে মনন একাডেমির ইনসাইড ইনফরমেশন, কারণ আমার কপালে তো নটরডেম জোটে নেই। আমার খুব ইচ্ছা ছিল এনডিসিতে পড়ার। যাই হোক, সো কেমিস্ট্রি কোর্সে এবার আমার সাথে বিশেষ একজন মানুষ থাকবে ইনশাল্লাহ। হি ইজ এ রিয়েলি নলেজেবল পারসন। আমি একটা ছোটখাটো স্পয়লার দিয়ে দিলাম, বাট বিস্তারিত বলছি না। ওকে, সো এইবার তাহলে টাইমিং নিয়ে কথাবার্তা হইলো। তারপরে এইবার আমার আরো কিছু বগর করতে হবে। এই কোয়েশ্চেনগুলা খুবই কমন কোয়েশ্চেন, সো আমি একটু বানান করে পড়ে শোনাই, কারণ এই বাংলা ভাষাটা আমি ছাড়া কেউ এটা আসলে ভাই আরিফ ভাই ছাড়া এই ভাষা কারো পারে না মনে হয়। উচ্চারণ করা সম্ভব না, বলা সম্ভব না। আমি তো ট্রাই করব না ভাই, আপনিই বলেন। আচ্ছা, সো অনেকেই বলো যে আমার জন্য ভার্সিটি নাকি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ভালো হবা, মানে কোনটা ভালো হবে, ক্যারিয়ারের জন্য কোনটা ভালো? ভাই, ক্যারিয়ার উপরওয়ালা নির্ধারণ করে, ঠিক আছে? তোমার প্রচেষ্টা, তোমার মানসিকতার উপর নির্ভর করে খোদা তাআলা ডিফাইন করেন। এপিজে আব্দুল কালাম আজাদ চাইছিল যে সে হচ্ছে জিডিপি মানে জেনারেল ডিউটি পাইলট হইতে পারলে মনে হয় জীবনে মেলা কিছু হয়ে যাবে। খোদা তাআলা জানতেন যে তার জন্য ওইটা ভালো না, এই কারণে সে বহুবার চেষ্টার পরেও সে চান্সটা পায় নাই। তাহলে দেখো, স্রষ্টা এইভাবেই খেলে, ভালো মানুষের সাথে এইভাবেই খেলে, যে তাকে কিভাবে জানি জীবনের অন্ধকার গলিঘুপচি পার করে সঠিক মঞ্জিলে মকসুদে পৌঁছে নিয়ে যায়। সো এই জন্য ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু বি দ্যাট মাচ ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু বি দ্যাট মাচ অনেস্ট, যে তুমি তোমার একটা সার্টেন জিনিস পছন্দ, যে আমার ইঞ্জিনিয়ারিং পড়তে ভালো লাগতেছে বা ভার্সিটিতে এই সাবজেক্টে পড়তে ভালো লাগতেছে, এটার জন্য তুমি যদি কোনো অনৈতিক পন্থা না নাও, যদি তুমি চান্স নাও পাও, বিশ্বাস করো ভাই, উপরে স্রষ্টা বলে যদি কেউ থেকে থাকেন, তুমি যে ধর্মেরই মানুষ হও, তোমার জন্য একটা সুব্যবস্থা সুবন্দোবস্ত থাকবেই থাকবে। সো ক্যারিয়ার সবগুলাই ভালো, কিন্তু ডিপেন্ড করে তুমি কেমন, আসলে তোমার অ্যাডাপ্টিবিলিটি কেমন, তুমি খাপ খাওয়াই নিতে পারতেছো কিনা, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন ধরো আমি নিজে আমার অ্যাডমিশন টেস্টের সময় এবং এইচএসসি পরীক্ষার সময় আমি তো প্রচণ্ড অসুস্থ ছিলাম। সো তখন আমি বারবার আল্লাহর কাছে একটা দোয়াই করতাম, আমার যে মনের বাসনা ইঞ্জিনিয়ারিং পড়া, আমার যে বুয়েটে চান্স পাইতে হবে, আমি তা চাইতেছি না, তুমি আমাকে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স দাও যদি এবং কেবল যদি তুমি মনে করো আই এম ওয়ার্দি অফ দ্যাট। রাইট। কারণ আমার মতে বুয়েটের একটা সিট, ঢাবির একটা সিট, বা এইসব নাম করা ভার্সিটিগুলোর একটা সিট পজিশন, এটা ভাই অনেক দামি একটা জিনিস। এটা তুমি আমারও দিও না যদি আমি ডিজার্ভ করি, দিওই না ভাই, মানে আল্লাহ, সরি বলে ফেলছি আর কি। সো ব্যাপারটা হচ্ছে এইরকম ভাবে ভাবো, তোমার মনটা একটু বড় করো, তুমি ওইরকম পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছু একটা অপেক্ষা করো। এখানে একটু ব্যক্তিগত দর্শন কপচানোর একটু জায়গা আছে, একটু বলি আর কি। বলো। দেখেন, কথা হচ্ছে যে কি, এটা আমাদের মানে আরিফ ভাই যেটা বললেন, এটা একটা প্রাইডের ব্যাপার, একটা গর্বটা কি, যে খোদা আমাদের জন্য যেন আমাদের যোগ্য জায়গাটা যেন আমাদেরকে দেয়, এমন কোনো জায়গা যেন আমার জন্য না দেয় যেটার জন্য আমি যোগ্য না। ঠিক আছে, এটা কিন্তু একটা গর্বের ব্যাপার, এবং এই গর্ব থাকাটাও আসলে একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। এবং আসলে আমাদের নিয়তিও আমাদেরকে ওভাবেই পরিচালনা করে, আমরা যতটুকুর জন্য আসলে চেষ্টা করি তার কাছাকাছি কিছুই পাই, তার চেয়ে বেশিও পাই না, কমও পাই না। আবার যখন পেয়েও যাই, সেটা আমরা আসলে খুব বেশি দিন লাগে না, আমাদের হাত থেকে ছুটেই যায় ঘুরে ফিরে। ঠিক আছে, ধরো যে কি, আমি অনেক কষ্ট করে পড়ার পরে ডিপার্টমেন্টে ভর্তি হইলাম, ভাই ভর্তি হইলেন বুয়েটে, নাইম ভাই ভর্তি হইলেন আইওটিতে।
ভাই আমরা কেউ ভালো কিছু করতে পারলাম না, আমরা আমাদের এই গ্লোরির জায়গা থেকে ছিটে যাবো। কিন্তু 4 বছরের অনার্স তো আমার 4 বছর শেষ, এখন আমি 4th ইয়ারের এই শেষ ইন কোর্স পরীক্ষাটা গতকালকে দিয়ে আসলাম। আমার অনার্স লাইফ শেষ। এন্ড ভাইদের সাথে এখন জয়েন হলাম, একটু কিছু তো একটা পয়সা কিছু কামাতে হবে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে কি, দেখেন যে আমার ঢাকা ভার্সিটির প্রাইড নেওয়ার যে ব্যাপারটা ওটা শেষ, ইন্ডিসির প্রাইড নেওয়ার ব্যাপারটা ওটা শেষ। আমার ওই অতটুকু সময় ছিল শেষ। এখন আমার নতুন সময় আসে, নতুন ধরনের কিছু একটা কাজ করবো। আমার যদি পরিশ্রম থাকে এখানে, আমার নিয়তি আমাকে নিশ্চয়ই ভালো কিছুর জন্য নিয়ে আসবে। দ্যাটস আ হোপ। এবং এখানে একটা প্রাইডের ব্যাপারও আছে যে কি, দেখেন আপনার অতটুকু নিজের পক্ষে অতটুকু গর্ব থাকতে হবে যে আমার জন্য আমি যে যোগ্যতাটা রাখি, সেই যোগ্যতার সমতুল্য কিছু যেন খোদা আমাকে দিয়ে দেয়। এবং তুমি যোগ্যতা অর্জন না করে যখন অনেক বড় কিছু চাও, এটাকে বলে হচ্ছে লোভ। রাইট। ওকে, সো লোভ হইলে ভাই, লোভে পাপে মৃত্যু। 2 নাম্বার প্রশ্ন, আমার এইচএসসি পরীক্ষা ভালো হয় নাই, এইটাই বছর অনেকেই বলবে, আমার কি ইঞ্জিনিয়ারিং কোচিং করা ঠিক হবা? এই জিনিসটা আমার সাথে বাস্তব জীবনে গেছে। আমার নিজেরও পরীক্ষা তেমন একটা ভালো হয় না, আমি জানতাম, বাট আই হ্যাড এ হোপ, আ লিটল বিট অফ হোপ অ্যান্ড অ্যান আন্ডারস্ট্যান্ডিং যে ইঞ্জিনিয়ারিং আর ইউনিভার্সিটির প্রিপারেশন সিমিলার। আমাকে দিয়ে আর যাই হোক জীবন অন্তত যে মেডিকেল হবে না, এইটা আমি ভাই ভালো করে জানতাম। সো আমি যার ফলে করছি কি, সিদ্ধান্ত নিছি ইঞ্জিনিয়ারিং ট্রাই করি। বুয়েটে যদি ভর্তি পরীক্ষা দিতে নাও পারি, যদি স্কোর যথেষ্ট না হয়, তখন আমি কুয়েট রুয়েট চুয়েট সাস্ট যা যা ছিল আমাদের সময় তখন নামজাদা, সেই সব জায়গায় ট্রাই করব। না হইলে তখন ওই প্রিপারেশন দিয়ে আমি ভার্সিটি মোটামুটি কাঁপাইতে পারবো। আমার টার্গেট ছিল এটা ছিল আমার লক্ষ্য। সো তুমিও একইভাবে ভাবো, তোমার যদি পরীক্ষা কোন ধরনের খারাপ হয়েছে, নিজেকে যে চেনে না তারে দিয়ে তো ভাই জীবনে কিছু হবে না। সো নো দাই সেলফ। তোমার এতদিন দিয়ে আসা পরীক্ষায় তুমি কেমন নাম্বার পাইছো, সেই তুলনায় কলেজে কোচিংয়ে যেখানেই হোক, সেই তুলনায় এইচএসসিটা তোমার কেমন হয়েছে, সেইগুলো বিবেচনায় নিজে সিদ্ধান্ত নাও। যদি তোমার রেজাল্ট মনে হয় যে হালকা খারাপ হবে, সারা দেশেই মোটামুটি এবার খারাপই হবে, সেইভাবে তুমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। আর যদি মনে হয় যে না ভাই আরে দিয়ে হইতেছে না, চলতেছেই না, একদম ঠেলিগুতি যাইতেছে, তাইলে বাবা তুমি ভার্সিটি প্রিপারেশন নিতে পারো, কোনো সমস্যা নেই। 3 নাম্বার প্রশ্ন, আমি তো মেডিকেল কোচিং করতাছি, আমি কি করাম? তোমাদের জন্য মহাবিপদ সংকেত। এই দেশের শিক্ষা ব্যবস্থা বা মেডিকেল শিক্ষা ব্যবস্থা কোনো ক্রমে, আমি গর্বভরেই বলতেছি, তোমার কাছে অহংকার মনে হইতে পারে, আমার কিছু আসে যায় না, যতদিন না জাইনা রাখো এই আরিফকের হাতে আসবে ইনশাল্লাহ, ততদিন পর্যন্ত আমি কাউকে বলি না, কাউকে সাজেস্ট করি না মেডিকেল পড়ার জন্য। আমার মেডিকেলের জন্য কোচিং করায় অনেক ছোট ভাই ব্রাদার আছে, খুবই আদরের, খুবই ভালোবাসার, ওরা আমি জানি একটু পরে আমাকে ইনবক্স করবে, গালি টালি দিয়ে যে ভাই আপনি কি করলেন এটা। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। কারণ আমি নিজের চোখে প্রতিদিন দেখি, ওদের সাথে কথাবার্তা যখন বলি, নান অফ দেম আর হ্যাপি অ্যাকচুয়ালি। দে আর হ্যাপি ফর দ্য রিজন দে আর সার্ভিং পিপল ডিরেক্টলি ইন দেয়ার হ্যান্ড, দ্যাটস আনাদার হ্যাপিনেস। বাট ওরা যে সিস্টেম দ্বারা প্রতিটা দিন নিষ্পেষিত হয় ব্যক্তি জীবনে, প্রফেশনাল জীবনে, এটা তো আমি দেখি, আমার সাথে আড্ডায় বলে, বাট এটা না চেঞ্জ করতে পারার মতো কারো ক্ষমতা দাপট হচ্ছে না। ওইটার জন্য আরিফকের মতো খারাপ লোক লাগবে ওইখানে, জেনে রাখো। সো ওইটা যতদিন না হয়, আমি কাউকে সাজেস্ট করি না ভাই তুমি মেডিকেলে যায় পচে মরো। আমি জানি না মানে আমার এই কথাগুলো কারো কাছে মেক সেন্স করতেছে কিনা, বাট দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন ইন মাই আইজ, আমি সেই অনুযায়ী কথা বলতেছি। ওকে, সো যারা মেডিকেলের কোচিং করতেছো তারা বাবা করো, সমস্ত শুভকামনা রইল তোমার জন্য, দোয়া রইল, কিন্তু তার সাথে প্যারালালি একটু ভার্সিটি প্রিপারেশনটা চালায় যাও, কারণ মেডিকেলের সিটের সংখ্যা আরও কম এবং পরীক্ষার্থী থাকে আরও বেশি। সো এখানে চান্স পাওয়ার সম্ভাবিলিটি অনেক কম। সম্ভাবিলিটি বুঝছো তো, মানে সম্ভাবনা আর প্রবাবিলিটি, হ্যাঁ দুইটা একসাথে, সম্ভাবিলিটি, এটা এই ভাষারই একটা শব্দ আর কি। আচ্ছা, এটা আমরা শিখছি আমাদের ইন্টারমিডিয়েটে ইংলিশ পড়তাম যে স্যারের কাছে, আসলাম স্যার, উনি বলতো আর কি তোমার ক্লাসে আসার সম্ভাবিলিটি কত। ওকে, তারপরের প্রশ্ন, আপনার কোর্স ফি এত বেশি কেন? ভাই জিনিস যেটা ভালো সেটার কোর্স ফি বেশিই হবে, দাম বেশিই হবে। যদি তুমি ভালো জিনিসকেও কম দামে নিতে চাও, তার মানে তুমি সিস্টেমের অবমূল্যায়ন করতেছো। এবং একটু ইকোনমিক্স পড়ে দেখো, এটা সিস্টেম কলাপস করে, এটা ভালো কোনো জিনিস না। সো আই ক্যান গো ফর আওয়ার্স উইথ দিস টপিক, এটা আর বলতেছি না, বাচ্চা মানুষ, এর চেয়ে আর বেশি কিছু বললাম না। আর আরেকটা ব্যাপার বলি, আমাদের কোর্সে কিন্তু এক্সক্লুসিভলি তুমি ডিরেক্টলি মাইক অন করে কথা বলতে পারবা, যেটা তুমি আর কোথাও পারবা কিনা বাংলাদেশে আমি জানি না, থাকতে পারে, আমার জানা নাই আর কি। ঠিক আছে, সো এই এক্সক্লুসিভ সুযোগগুলোর জন্য এটা খুবই ঘরোয়া একটা আয়োজন। 24 ঘন্টা তুমি যে কোনো সময় মন চাইছে প্রশ্ন করতে পারতেছো। এইখানে কোনো ডাউট সলভিং টিম বলে কিছু নাই, যেখানে 9, 11, 12 জন 14 জন ভাইয়া এসে তালগোল ফাঁকাই দিতেছে তোমার মাথা। এখানে ডিরেক্টলি তোমার যারা কোচ, নাইম ভাইয়া, সুমিত ভাইয়া, কিবরিয়া ভাইয়া, দে আর অলওয়েজ রেডি টু আনসার ইউর কোয়েশ্চেন্স। হ্যাঁ, তাদেরও একটু খাওয়া ঘুম লাগে, নিজেদেরও পড়াশোনা আছে। সো এমন না যে তুমি প্রশ্ন করা মাত্র টপাটপ উত্তর পেয়ে যাবা, বাট তুমি
যদি 2-4 ঘন্টা পরে উত্তর পাও সেটা সরাসরি তোমার ওই ভাইয়াদের কাছ থেকে উত্তর পাচ্ছ, এই আর কি। সো এই এক্সক্লুসিভ সুযোগগুলোর জন্য ভাই কোর্স ফি একটু বেশি যদি মনেও হয়ে থাকে এটাই। তারপরের প্রশ্ন, আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠানে বাপের জমি, খামারের গরু, পুকুরের মাছ সব বেচ্চা ভর্তি হয়ে গেছি, এখন আর আপনার কোর্স কেনার টাকা নাই, কি করাম? কিচ্ছু করার নাই ভাই, উই আর এক্সট্রিমলি সরি। কারণ প্রতি বছর আমরা এই অন্যায় করা প্রতিষ্ঠানগুলোকে দেখে আসছি, যেখানে স্টুডেন্টরা সব বেচে কিনে দিয়ে সর্বশান্ত হয়ে ভর্তি হয়ে পরে দিন শেষে নিজেও ভালো কিছু পায় না, আর ওই প্রতিষ্ঠানগুলো দিনে দিনে ফুলে ফেপে দেশেরই অপসিস্টেম, অপব্যবস্থার দালালি করে। সো আমরা ভাই সরি, কিছু করতে পারতেছি না। গত বছর এদের জন্য কিছু একটা করছিলাম, বাট আমার মনে হয় নাই যে উই কুড ক্রিয়েট সাম পজিটিভ ইম্প্যাক্ট। সো এটা বাদ। বড় বড় প্রতিষ্ঠানের সাথে আপনার সিলেবাস কি মেলে না, কি করাম? ফিজিক্সের কথা যদি এবার বলি, যেহেতু আজকে ফিজিক্সের লঞ্চিং, এটা নিয়ে টেনশন করো না, রাইট? সো বড় বড় প্রতিষ্ঠান বলতে তোমরা বুঝতেই পারতেছো আমি কাদেরকে বোঝাচ্ছি। তাদের সিলেবাসের সাথে আমাদের আলোচনা, নাইম সুমিতদের আলোচনা, এটা সিরিয়ালি যাবে, সমস্যা নেই, টেনশনের কিছু নাই। কারণ এটা ফিজিক্স ভাই, এটা কেমিস্ট্রি না। কারণ ফিজিক্সে ম্যাথমেটিক্যাল জায়গা আছে, তো ম্যাথমেটিক্সের ল্যাঙ্গুয়েজ ইউনিভার্সাল, বুঝবা। কিন্তু কেমিস্ট্রি ব্যাপারটা এরকম না, অনেক বেশি তাত্ত্বিক, অনেক বেশি কনসেপচুয়াল, ডিফারেন্ট ইস্যু। আমার ইন্টারে প্রচুর গেপ। আমি এখন কি করাম? আপনারা কি বেসিক দিবেন? জি, একটু তুমি ওই মাইক থেকে বলো। আচ্ছা, এইটার অ্যান্সার হচ্ছে আর্কাইভ ক্লাস। কারণ আর্কাইভে গত বছরে অনেক বেশি ডিটেল দেখাইছো, অনেক বেশি ডিটেল দেখানো হয়েছে। মানে সোজা হিসাব, আমি নিউটনীয় বলবিদ্যার কথা বলি, সেই ক্লাস মানে তোমাদের অ্যাডমিশনের কন্টেন্ট অনুযায়ী ম্যাক্সিমাম 5 ক্লাস নিলে চলতো, কিন্তু আমি 9 ক্লাস নিয়েছিলাম। এটা অন রিকোয়েস্ট, মানে অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, ভাইয়া নিউটনীয় বলবিদ্যাতে অনেক কনফিউশন আছে, আপনি ডিটেইল পড়ান। তো তখন আমি কি করলাম, যে আমি তো একাডেমিকের মতো পড়াবো না, একাডেমিকের মতো এখন পড়াইতে গেলে কভার হবে না, আর অ্যাডমিশনের মতো করেই পড়াবো, কিন্তু প্রত্যেকটা টপিক ভেঙে চুরে পড়াবো। সো এত ডিটেলসে পড়াইছি, 3.5 ঘন্টা করে প্রত্যেকটা ক্লাস, 9টা ক্লাস লাগছিল খুব সম্ভবত, বা 3 ঘন্টা করে। সো আমি জাস্ট একটা অধ্যায়ের কথা বললাম, ভেক্টরের কথা বলছি, যেখানে দরকার 3 ক্লাস সেখানে আমি 5 ক্লাস নিছি। কাজ শক্তি ক্ষমতা যেখানে 2 ক্লাস দরকার সেখানে আমি 3 ক্লাস নিছি। তারপরে অন্যান্য চ্যাপ্টারের কিব্রিয়ারও একই জিনিস, সে যেখানে 2 ক্লাস দরকার সেখানে 3 ক্লাস নেওয়া হয়েছে। শেষমেশ আমরা প্রত্যেকটা অধ্যায়েরই অনেক ডিটেলস পড়াইছিলাম। এবং নাইমের বা নাইমদের যে টিম, এই টিম সম্পর্কে আমি একটা কথা বলতে পারি, এদের 3 জনের কেউই শো অফ করে না ভাই। তোমরা তাদের পার্সোনাল প্রোফাইলও ঘেটে দেখতে পারো ফেসবুকে। শো অফ করা টাইপের পাবলিক না, সামনে আছে বলে বলছি তা না। আমরা আলহামদুলিল্লাহ মনন একাডেমিও সেই টাইপের কাজ করি না। এই কারণেই আমি খুব কনফিডেন্ট ওদের উপরে, যে ওরা যদি 3 ঘন্টা 9টা ক্লাস নেয়, ট্রাস্ট মি, দ্যাট ইজ ওয়ার্থ ইট। বিকজ ওইখানে আইআইটি বা অমুক তমুক বিভিন্ন ইউনিভার্সিটির নামজাদা প্রশ্ন দেখায় তোমাদের মন ভুলায় দেয় নাই, ঠিক আছে? কারণ ওরা হচ্ছে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের মেন্টর। সো অ্যাকচুয়ালি দে নো হোয়াট গোজ অ্যারাউন্ড দ্য হোল ওয়ার্ল্ড অ্যাবাউট ফিজিক্স। সো ওরা যদি কিছু দেখায়, ট্রাস্ট মি, এটা ভাই কাজের জিনিস, মানে বেহুদা ফালতু কোনো জিনিস না আর কি। ওকে, সো তারপরে আসো, লাস্ট 2টা প্রশ্ন আছে। আপনারা তো কোশ্চেন ব্যাংক দেবেন না, তইলে কি করাম? নাটক কইরো না, তোমরা সবাই কম বেশি বড় বড় কোচিংয়ে যায় বাপের গরু বেচা টাকা ঠিকই দিয়ে আসবা। সো বড় বড় কোচিং থেকে তোমার বড় বড় গাইড বই দেবে, ওইগুলা পড়ো। 25টা 30টা কি জানি দেয়, হ্যাঁ। সো ওইসব শো অফ করা জিনিস দেখো না, কয়টা পড়ো, 5টা হইলেও পড়ো অন্তত। সো ওরা তো দিচ্ছেই, আমরা ওইটার পিছনে আর অযথা পরিশ্রম করতেছি না। আমরা তোমাদের ক্লাসে যেটা কেউ দিচ্ছে না, প্রপার কন্টেন্ট উইথ ফুল অ্যাটেনশন, ওই জিনিসটা তোমাদেরকে দেই। আমার মনে হয় এটাই ভালো হবে। লাস্টের কথা, আপনারা আর্কাইভ দিবেন? জি দিব, ফিজিক্সেও দিব, এটার কথা কেমিস্ট্রিতেও দিব, হ্যাঁ। সো এবং আর্কাইভটা তোমাদের এক্সক্লুসিভলি কাজে লাগবে। আরেকটা জিনিস, আর্কাইভ কিন্তু রেখে দেওয়ার জিনিস না। বেশিরভাগ ছেলেপেলেরা কি করে, দিবেন, হ্যাঁ দিব, এরপরে ওইটা মানে নিয়ে বালিশের নিচে ফেলে রাখে। না রে বাবা, এটা কইরো না। স্টার্ট ইউটিলাইজিং। এবার এক কাজ করবো ভাই, মানে একটা টপিকের নাম বলে দিব, বইলা দিব যে এটা আর্কাইভে আছে, আর্কাইভে এত নাম্বার ক্লাস আছে, বড় ডিটেইল বলবো না। এবং তোমাদের এই ক্ষেত্রে একটু বলে দেই, সেটা হচ্ছে সূরা জিলজাল, আমার খুব পছন্দের একটা সূরা। ওইটার লাস্টে একটা আয়াত আছে, পড়ে দেখো তো কি বলছে। জাররাতিন শাররা ইয়ারা একটা অংশ আছে, দেখো এর মানে বুঝো। জাররা মানে বুঝো তো, একেবারে অনু পরিমাণে, সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণে, জাররা সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাণে আল্লাহ হিসাব নিবেন। সো তুমি কোনো একটা জিনিস তোমার লাগবে কি লাগবে না, ভাই তোমার আর্কাইভ দিতে আমাদের তো এক্সট্রা কোনো পয়সা লাগতেছে না, আছে আমাদের কাছে, জাস্ট একটা ক্লিকে অ্যাক্সেস, ডান, ওকে। বাট তুমি যে পাইলা, এইটা পাওয়ার জন্য কিন্তু লিটারেলি
আমরা তোমার কাছ থেকে একটা খরচ নিচ্ছি। কোর্স ফি যদি 5 টাকাও হয়, ধরো কোর্স ফি 5 টাকা, তার মধ্যে একটা অংশ তুমি বুঝে রাখো, যদি আমরা আর্কাইভ না দিতাম তাহলে এই কোর্স ফির দাম হইতো হয়তো বা 60 টাকা। তার মানে সামওয়াট অ্যামাউন্ট ইউ আর পেইং ফর দ্যাট আর্কাইভ। সো তুমি যে টাকাটা পে করতেছো এটা তো তোমার আব্বুর কষ্ট করা টাকা, রাইট? তোমার আব্বু ধরো দুর্নীতিবাজ ধরো, তাও এটা কষ্ট করা টাকা, ওই টাকাটা তোমার ভালো কাজে খরচ করা যাইতো, তুমি এই যে অকাজে নিলা, নিয়ে ফালায় রাখলা, এইটার হিসাব কিন্তু তোমার দেওয়া লাগবে। সো ডোন্ট ডু দ্যাট প্লিজ। ওকে, সো তারপরে যাই আমাদের লাস্ট কথা, চলে আসো সুমিত। সো আমাদের এই যে কোর্স যারা নিবে, আপাতত কল্পনা করো এই যে তোমাদের মাঝখানে আছে হচ্ছে নাইম ভাইয়া। আমি একটু হ্যাঁ সরি, হ্যাঁ আমি একটু ওই পাশে চলে যাই। আপনি কি কিবরিয়ার হ্যাঁ আমি কিবরিয়ার রোল প্লে করতেছি, রাইট? সো একটু কল্পনা করো কিবরিয়া ভাইয়ার একটু লম্বা আর কি, শুকনা। সো আমরা আপাতত এই অবস্থাতেই আছি। সো তোমাদের কোর্স তাহলে শুরু হচ্ছে কবে জানো নাইম? কোর্স 11 তারিখ থেকে মেইন কোর্স, মেইন কোর্স 11 তারিখ, কিন্তু ফাউন্ডেশন 5 তারিখ। অর্থাৎ তোমাদের যেদিন মেইন থিওরি পরীক্ষাটা শেষ হবে তার ঠিক পরের দিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যদি তুমি কোর্সে তখন ভর্তি নাও হও, ফেসবুক লাইভে আমাদের ক্লাসগুলো করতে পারবা, ক্লাস করে তারপর সিদ্ধান্ত নাও। তবে তার মধ্যে যারা ভর্তি হয়ে যাবে তারা তো আমাদের সাথে জুমে কানেক্টেড থাকতেই পারবে, ডিরেক্ট কথা বলে ক্লাস করতে পারবে। তখনই তোমরা বুঝতে পারবে যে এই ক্লাসের মজাটা কোথায় আর কি। তোমাদের আরেকটা আরো আপডেট, এইচএসসি 27 এবং 28 এর কোর্স নিয়ে আপডেট এই আগামী সপ্তাহে আসতেছে, আগামী সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ এটা পেয়ে যাবে। আসতেছে। হ্যাঁ, রাইট। আর অনেকে হয়তো কোয়েশ্চেন করছো তোমরা যে এখন আমরা কেন লাইভ নিচ্ছি পরীক্ষার মাঝে। এই কয়দিন তোমরা এই যে ইনফরমেশন গুলো আমরা যদি আরো লেটে জানাই তাহলে তোমাদের বুঝতে আরো লেট হবে। রাইট। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিলাম, এখন তোমরা বিবেচনা করতে পারো। তাও আরিফ ভাই আমাদেরকে বলছেন যে কি দেখো বাবা, তোমাদের অনেকে আসতে পারেন আজকে পরীক্ষার প্রিপারেশনের জন্য, তোমরা যেন আরেকবার একটা লাইভ সেশন নাও। তো এই পুরো জিনিসটাই আমরা শর্টে একটা ব্রিফ, আমরা একটা লাইভ সেশন আমরা তোমাদের জন্য 4 তারিখে নেব। আবার। আমরা 4 তারিখে একটা আলাপ করার চেষ্টা করব তোমাদের সাথে, লাইভে একটা কানেকশন নেওয়ার চেষ্টা করব, এবং তোমাদের পরীক্ষার খোঁজ খবর নিব, কথা বলবো। ঠিক আছে? ওই দিন আমিও চেষ্টা করব যে কেমিস্ট্রিতে আমার যে সাথী থাকবে, বস ব্যক্তি যিনি, হ্যাঁ, চমক হিসাবে তাকে নিয়ে আসার জন্য, যেন পুরো অনলাইনটা একটু বুম বিস্ফোরণ হয়। নাইস। হ্যাঁ, সো ঠিক আছে, আমাদের জন্য দোয়া করো, বিশেষ করে আমার জন্য একটু বেশি করে করো। আমি ফিজিক্যালি অনেক অসুস্থ, এই যে আমার দম থাকতেছে না, বুকে ব্যথা করতেছে। যাই হোক, সো সবার জন্য শুভকামনা রইল। মনন একাডেমিতে স্বাগত। এইচএসসি 26 ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।